আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। আশা করি সবাই আমরা ভালো আছি। আমরা আজকে লেকচার নাম্বার 22 অর্থাৎ লেকচার 22 পড়বো ইনশাল্লাহ। যারা ইনবক্সে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি আমাদের আজকে ক্লাসের শুরুতেই একটা ছোট্ট হোমওয়ার্ক ছিল। এটা আসলে হোমওয়ার্ক ছিল না, আমি বলছিলাম আজকে ক্লাসে একটা একটা ভালো ম্যাথ করব, মনে থাকার কথা। আহ, মানে ওই যে একটু 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 ট্রিকি একটা ম্যাথ করব, গত ক্লাসে বলতেছিলাম। সো এটা সেই ম্যাথটা, এটা খুবই ভালো একটা ম্যাথ। আমি এই ম্যাথটা একটু বুঝাই আগে। সো এখানে আমার কাছে কি হয়েছে, আমি যদি বলি, আমার কাছে একটা জলীয় দ্রবণ আছে যেটার আয়তন 2000 মিলিলিটার। এটার ভিতরে আয়োডিন আছে ঘনমাত্রা 0.5 মোলার। তা আমি প্রথমে CCl4 দিছি 500 ml দিয়ে আমি একবার দ্রাবক নিষ্কাশন করছি, একবার করছি। আচ্ছা, দ্বিতীয়বার যখন আমি আবার করতে গেছি, তখন ওই 2000 মিলিলিটার যে আয়তনটা ছিল না, সেটাকে এবার আমি অর্ধেক করে 1000 মিলিলিটার করে ফেলছি এবং CCl4 আবারও যোগ করে দ্রাবক নিষ্কাশন করছি। প্রথমবার CCl4 যোগ করছিলাম আমি 500 মিলিলিটার, পরের বার যোগ করছিলাম 250 মিলিলিটার। ঠিক আছে, এখন এখানে বলছে টোটাল কত শতাংশ বা কতটুকু নিষ্কাশিত হয়েছে। সো এই ম্যাথটা আমি একটু আগে বুঝাই, পুরো সেটআপটা একটু ক্লিয়ার করি, তাহলে হয়তো বা আমাদের জন্য একটু সহজ হবে। তার আগে একটা ছোট ছোট জিনিস একটু বলে নিই। এই যে এইখানে আমরা এরকম একটা ফর্মুলা দেখছি মনে হয়, N ইকুয়াল W/M। এই ফর্মুলাটা দেখছি, এই ফর্মুলাটা আমরা দেখছি। এটা আমাদের আজকে কাজে লাগবে, কারণ এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট, আজকে কাজে লাগবে আমাদের। এটা কাজে লাগবে। আরেকটা ফর্মুলা কাজে লাগবে, সেটা হচ্ছে আমি যদি একটু লিখি N ইকুয়াল S ইন্টু V। আমি এস না লিখে একদম ওইভাবে লিখি, N ইকুয়াল মোলারিটি, একদম পুরা ফর্মুলাটা লিখি, ঘনমাত্রা যেটা আমরা 9-10-এ পড়ছিলাম, ঘনমাত্রা ইন্টু আয়তন, এইভাবে লিখি, তাহলে সহজ হবে। মোলারিটি ওই যে আমাদের N ইকুয়াল S ইন্টু V চ্যাপ্টার 6-এ ছিল 9-10-এর। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা কিন্তু দেখছি। ইভেন আমাদের মনে হয় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও এই ফর্মুলাটা দেখার কথা, আমি যতটুকু জানি আর কি। ওইখানেও মনে হয় টাইটেশনের ম্যাথ করানোর সময় এটা বলছে যে মোলারিটি ইন্টু আয়তন হচ্ছে যে আমার মোল সংখ্যা হবে। তাহলে আমরা যদি এখন এই দুইটা ফর্মুলাকে একত্রে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে একটু যদি খেয়াল করি। তাহলে দুইটা ফর্মুলাকে যদি একত্রে নিয়ে আসি, তাহলে W ডিভাইড বাই ক্যাপিটাল M ইকুয়াল, মোলারিটিকে আমরা আপাতত 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 আমরা এইখানে সি দিয়ে প্রকাশ করি। যদিও মোলারিটিকে আমরা এস দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত, বাট এইখানে আমরা সি দিয়ে প্রকাশ করি, কারণ এস দিয়ে প্রকাশ করলে আবার ওই যে নতুন দ্রাবকের আয়তন চলে আসতে পারে। আমরা আগের দিন দেখছিলাম নতুন দ্রাবকের আয়তনকে আমরা এস দিয়ে প্রকাশ করতাম, মনে আছে না? সো এই জন্য আমি এটাকে এস দিচ্ছি না, এখানে সি ইন্টু এখানে ভি দিচ্ছি। ভি তো আয়তন। এখানে একটু খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এই আয়তনটা অবশ্যই লিটারে নিতে হবে। মানে এই ম্যাথের ভিতরে আসলে অনেকগুলা কনসেপ্ট আছে, তো সো এটা একটু খেয়াল রাখা। ঠিক আছে, আয়তন কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। তাহলে এইখান থেকে আমরা যদি ডব্লিউ ক্যালকুলেট করতে চাই, তাহলে কেমনে বের করব? তাহলে ডব্লিউ ক্যালকুলেট করতে হলে সি ইন্টু ভি ইন্টু ক্যাপিটাল এম। এই হচ্ছে আমাদের বিখ্যাত একটা ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি ডব্লিউ বা ভরটা বের করতে পারবো, যেখানে সি হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন যেটা লিটার এককে থাকবে, আর ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। ক্যাপিটাল এমটা কি? আণবিক ভর। ঠিক আছে, সো এই হচ্ছে কথাবার্তা। সি হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, ভি হচ্ছে আয়তন, ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। সো আমরা এই প্রশ্নটা ওই যে যেটা বলতেছিলাম, এই প্রশ্নটা একটু চিন্তা ভাবনা করলে আমরা আশা করি এটা বুঝতে পারবো। আমি এটা পরের পেজে যে ড্রয়িং করে দেখাই, প্রত্যেকটা লাইন লিখে লিখে যাব। আমার সাথে কথাগুলো শুনলে এই ম্যাথটা সহজ হবে, নাইলে একটু প্যারা খাবো। আর আরেকটা ছোট্ট জিনিস, এখানে ক্যাডি এর মানটা, এটা আমি কি এটাই রাখবো নাকি উল্টাবো? এইখানে ক্যাডি এর মানটা আমরা কি এটাই রাখবো নাকি উল্টাবো? এটা একটু জানাই তো, এটা একটু জানাই তো। ক্যাডি এর মানটা আমরা কি এটাই রাখবো নাকি এটা উল্টাবো? এটা কি আমরা রাখবো না উল্টাবো? ক্যাডি এর মানটা এটা কি এটাই রাখবো কিনা, এটা কি উল্টাইতে হবে ভাই? কেন উল্টাবো ভাই? কারণ হচ্ছে এখানে ক্যাডি এর মানটা আমি দেখতেছি একের থেকে ছোট, আমরা জানি ক্যাডি এর মানটা একের থেকে কি হবে? বড় হবে। খুবই চমৎকার। তাহলে ক্যাডি এর মানটা উল্টায় ফেলতে হবে, 1 ডিভাইড বাই 0.011, তারপর কত? 6। সো আমি ক্যাডি এর মানটা যে উল্টাইতে হবে, এটা আমরা বুঝে ফেললাম। আগের ক্লাসে আমি এগুলো শিখাইছিলাম, কখন উল্টাবো কখন উল্টাবো না, এই পুরো জিনিসগুলো আমি মনে হয় দেখাইছিলাম, ম্যাথটাতে অনেকগুলো করাইছিলাম। সো হোপসো ওই আইডিয়াটা আমাদের আছে। সো আমরা ম্যাথটাতে করি, এই ম্যাথটা আসলে কি বলছিল, সো এটা একটু ক্লিয়ার করি।
তো এইখানে একটা পাত্র নিলাম আমরা, পুরা সেটআপটা একটু বোঝার চেষ্টা করব, ড্রয়িং করে করে ম্যাথটা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, সো এইখানে আমরা কি নিছি, এইখানে আমরা 2000 মিলিলিটার একটা জলীয় দ্রবণ নিছি। হ্যাঁ, 2000 মিলিলিটার কি নিছি, একটা জলীয় দ্রবণ নিছি, একটা জলীয় দ্রবণ এখানে নিলাম। জলীয় দ্রবণ মানে অ্যাকুয়াস, এটা আমরা জানি। এবং এই দ্রবণের ঘনমাত্রাটাও আমরা জানি 0.5 মোলার। এখানে ভাই আপনি কারে রাখছেন এটা যদি বলি, এখানে আমি আয়োডিনকে রাখছি। এখানে কারে রাখছি, আয়োডিন। এখানে আমি আয়োডিনকে রাখছি, মানে এটা আয়োডিনের দ্রবণ রাখা হয়েছে। তাহলে এইখানে কতটুকু আয়োডিন আছে এটা একটু বের করে ফেলি ফার্স্টে। তাহলে এইখানে ডব্লিউটা একটু ক্যালকুলেট করে ফেলি। ডব্লিউ জানি কেমনে বের করব, আমরা একটু আগে শিখছিলাম। ডব্লিউ বের করার উপায় হচ্ছে মোলারিটি মানে ঘনমাত্রা ইনটু আয়তন, আয়তনটা অবশ্যই লিটারে নিতে হবে, ইনটু ক্যাপিটাল এম। ওকে, ভালো কথা। এটা কি প্রশ্নে দেয়া ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, প্রশ্নে দেয়া ছিল যে ভাই আপনি 0.5 মোলার 2000 মিলিলিটার আয়তন নেবেন, আর এইখানে আয়োডিনকে রাখছেন, আপনি কাকে রাখছেন, I2 কে রাখছেন। তাহলে এখন আমি যদি একটু বসাই মানগুলা এই জায়গাটায়, তাহলে কত আসে, ঘনমাত্রা কত দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ সবগুলা যাচ্ছি। সো আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে তাহলে একটু ভালো হবে। ওকে, সো এইখানে যদি চিন্তা করি ঘনমাত্রাটা হচ্ছে 0.5 মোলার, ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। আয়তনকে আমাদের লিটারে নিতে হবে, এই যেটা ঘনমাত্রা, এই যে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার মান, এই যে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার মান, যেটা আমাদের সি। আয়তনকে লিটারে নিতে হবে, আছে 2000 মিলিলিটার। তাহলে লিটারে যদি নিতে চাই তাহলে 2000কে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করে ফেলতে হবে, কারণ লিটারে যাইতে চাই। যেহেতু আয়োডিন বের করব, আয়োডিনের ভর কত, আয়োডিনের ইটসেলফ ভর 127। যেহেতু এটা দ্বিপারমাণবিক, আমরা কিন্তু জানি অক্সিজেনের ভর যেরকম আমরা বসাই 16 গুণ 2 32, তারপর নাইট্রোজেনের ভর কত বসাই 14 গুণ 2 28। তাহলে আয়োডিনের ভর আমরা কি এখানে 127ই বসাবো না 127-এর সাথে 2 দিয়ে গুণ করব? অবশ্যই 127-এর সাথে 2 দিয়ে গুণ করব, ওই যে অক্সিজেনের মতোই। তাহলে এইখানে যদি আমরা চেক করি একদম শুরুর ভরটা চলে আসবে, এটা আসবে 254 গ্রাম। তাহলে এটা কার ভর চলে আসছে, একদম শুরুর যে ভরটা আছে, আমরা একদম দ্রাবক নিষ্কাশনের শুরুতেই যেই আয়োডিনটা আছে, স্টার্টিং যে আয়োডিনটা আছে সেটা আমরা বের করে ফেললাম। একদম স্টার্টিং এর যে আয়োডিনটা আছে সেটা বের করে ফেললাম। এটা আমরা এই সাইডে একটু রাইখা দিই, এই সাইডে একটু রাইখা দিই, এখানে আমরা অনেক কথাবার্তা বলবো এই সাইডে। ঠিক আছে, তাহলে স্টার্টিং যে আয়োডিনটা আছে সেটা আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 254 গ্রাম। ঠিক আছে, আয়োডিন 127, ওইটার সাথে যেহেতু দ্বিপারমাণবিক তাহলে এটা করলাম। ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। এখন বাইরে থেকে আপনি কারে যোগ করবেন, CCl4 কে যোগ করবেন। ওকে, এখানে আপনি CCl4 কে অ্যাড করেন, এটা আমাদের নতুন দ্রাবক। নতুন দ্রাবক কতটুকু অ্যাড করছেন, নতুন দ্রাবক 500 মিলিলিটার অ্যাড করছেন। ক্যাডি এর মান আমরা জানি, ক্যাডি এর মান কত, 1 ডিভাইড বাই 0.0116। একটু আগে বের করছি, এটা উল্টাইতে হবে, ক্যাডি এর মান আমরা জানি। আচ্ছা, এখন এক কাজ করি না, আমরা এইখানে একটা ছোট্ট কাজ করি, কোনটা কি দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি, আমরা তো জানি। তাহলে এটা কি দেওয়া আছে, এটা আগের থেকে থাকা দ্রাবকে আয়তন, তাহলে এটা ভি, এটা আমরা জানি। এটা জানি কি ভাইয়া, নতুন বাইরে থেকে যেটা যোগ করছিলাম সেই দ্রাবকের আয়তন। কয়বার নিষ্কাশন করতেছি এখানে, একবার, তাহলে n = 1। তাহলে একবার নিষ্কাশন শেষে আমাদের কতটুকু অনিষ্কাশিত আছে সেটা একটু বের করে ফেলি আমরা। ঠিক আছে, সো চলি এটা একটু করে ফেলি, এটা একটু করে ফেলি। এখানে আমরা প্রথম স্টেপের কাজ করলাম, এটা আমাদের প্রথম স্টেপের কাজ। একবার নিষ্কাশন করতেছি, তাহলে ফর্মুলাটা বসায় দিই এখানে, W এখানে 1 = W ইন্টু V ডিভাইড বাই KDS প্লাস V। আমি পুরো প্রবলেমটা এখানে গ্রাফিক্যালি যাব। ঠিক আছে, সো এটা হচ্ছে N। তাহলে এখানে যদি বসায় দিই, W হচ্ছে 254 ইন্টু V হচ্ছে আমাদের 2000, আর ক্যাডি এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 0.0116। এস হচ্ছে 500 মিলিলিটার, আমরা বাইরে থেকে 500 মিলিলিটার অ্যাড করছি। সো 500 মিলিলিটার অ্যাড করছি, এস এর মান 500, এরপরে ভি এর মান আবার 2000, এর হোল পাওয়ার এন এর মান হচ্ছে 1। তাহলে এইখানে আমরা W1টা পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা যদি W1টা ক্যালকুলেশন করি এই জায়গাটায়, W1 এর ভ্যালুটা আসবে 11.263 গ্রাম। এইখানে 11.263 গ্রাম। এই যে এখানে একটু নড়ে চড়ে এখন বসতে হবে এবং আমার কথাটা ভালো করে শুনতে হবে। তাহলে স্টার্টিং এ ছিল 254 গ্রাম, প্রথমবার নিষ্কাশনের পর, কথা ভালো করে শুনতে হবে, প্রথমবার নিষ্কাশনের পর এইটুকু অনিষ্কাশিত আছে, এটা আলাদা হয় নাই। তাহলে এই লাইনটা একটু লিখি, এই লাইনটা একটু এই পাশে লিখি, প্রথমবার
নিষ্কাশনের পর প্রথমবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত এটা কতটুকু আছে এটা বের করব এবং একই সাথে আমরা আরেকটা জিনিসও বের করব প্রথমবার নিষ্কাশনের পর শুধু খালি অনিষ্কাশিত বের করে আমরা থামবো না এই যে এইটা যেটা আছে এটা আমরা আবার নিষ্কাশিত কতটুকু হয়েছে এটাও বের করব ঠিক আছে তাহলে এইখানে কি করবেন ভাইয়া এই সরয়টা খালি মুছে দিব তাহলে প্রথমবার নিষ্কাশনের পর নিষ্কাশিত কতটুকু হয়েছে মানে আলাদা হয়ে গেছে কতটুকু এটা বের করে ফেলি তাহলে আমরা জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করি এইটুকু অনিষ্কাশিত এটা কিন্তু আমরা জানি যেটা আসে এখানে এটা কিন্তু এখনো আলাদা হয় নাই এটা কিন্তু এখনো কি হয় নাই আলাদা হয় নাই তাহলে এটা হচ্ছে অনিষ্কাশিত এটা এখনো আলাদা হয় নাই তার মানে এটা এখনো পাত্রে রয়ে গেছে এটা এখনো আলাদা হয় নাই ভালো কথা ভাই এটা এখন আলাদা হয় নাই খুবই ভালো কথা এটা আলাদা হয় নাই তো এটা লিখে ফেলি এটা অনিষ্কাশিত কতটুকু আছে এখানে আছে 11 পয়েন্ট কতটুকু পাইছি 263 গ্রাম তাহলে নিষ্কাশিত কতটুকু হয়েছে ছিল 254 গ্রাম সব লেখা আছে আমার কাছে কোনো প্রশ্ন করার আগে একটু আশেপাশে তাকাই ইনশাল্লাহ সব পেয়ে যাব সব আমি লিখে রাখতেছি কোনো নতুন কিছু করতেছি না ভাইয়া সো এটা আমার শুরুর ভর একদম শুরুর ভর এইটুকু এখনো অনিষ্কাশিত মানে আলাদা হয় না তাহলে নিষ্কাশিত কতটুকু হয়েছে জাস্ট সিম্পলি বাদ দিব তাহলে 254 থেকে 11.263 তাহলে এখান থেকে নিষ্কাশিত কতটুকু হয়েছে এটা চলে আসবে এখানে নিষ্কাশিত আচ্ছা সো এখানে কতটুকু নিষ্কাশিত হয়েছে এটা যদি আমরা চেক করি এখানে আসবে হচ্ছে 242.737 242.737 গ্রাম সো আমি যদি এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখি এইটা আমার অনেক কাজে লাগবে এই যে এই লাইনটা অনেক বেশি কাজে লাগবে সো এটাকে আমরা এখন এইখানে রাইখা দিই এটুকু এখানে থাক এরপরে ভাই আপনি কি করছেন প্রশ্নটাতে ফিরে যাই এরপরে একটু খেয়াল করি এই যে আমরা এই পর্যন্ত কাজ করে ফেলছি আমি একটু দেখাই দিই কোন পর্যন্ত কাজ করা শেষ এই যে এই পর্যন্ত আমরা মাত্র কাজ করছি মাত্র এই পর্যন্ত অঙ্কের শুরু থেকে এই যে হলুদ কালারে মার্ক করছি না এই পর্যন্ত কাজ করছি একটু পড়ি 0.5 মোলার 2000 মিলিলিটার 500 ml CCl4 দিয়ে আয়োডিন নিষ্কাশন করা হলো আমরা এই পর্যন্ত কাজ করছি এরপরে কি কাজটা করছি একটু খেয়াল করি প্রাপ্ত জলীয় দ্রবণের ছিল 2000 মিলিলিটার এইবার একটু খেয়াল করি এটা বিশাল গেম খেলছে আমাদের সাথে 2000 মিলিলিটারকে স্প্লিট করা হয়েছে মানে আগে ছিল 2000 এখন বলতেছে না আমরা 2000 মিলিলিটার নিয়ে কাজ করব না আপনি আগে 2000 নিয়ে কাজ করছেন সেটা আলাদা হিসাব আপনার ব্যাপার এখন আমরা 1000 মিলিলিটার নিয়ে কাজ করব মানে অর্ধেক করে ফেলবো তার মানে প্রথমবার নিষ্কাশন শেষে যেটা আমার শুরুর দ্রবণ ছিল 2000 মিলিলিটার সেটাকে এখন অর্ধেক করে ফেলা হয়েছে তাহলে আমি একটু চিত্রটা আঁকি আগে চিত্রটা আঁকি চিত্র রাখতে হবে এই যে এখানে চিত্র রাখতে হবে ভালো কথা চিত্র না আঁকলে তো কিচ্ছু বুঝবো না ভাই 100% কিচ্ছু বোঝা যাবে না গ্যাঞ্জাম পুরোটাই গ্যাঞ্জাম পুরোটাই একটা বিশাল গ্যাঞ্জাম তাহলে স্ক্যাম হয়ে যাবে সো এইখানে আগের বার ছিল কতটুকু 2000 মিলিলিটার এখন এইখানে আমার কতটুকু দ্রবণ চলে আসছে তাহলে এবার আমার দ্রবণ চলে আসে 1000 মিলিলিটার এটা বোঝার চেষ্টা করতে হবে কিন্তু এটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে ভালো করে আগের বার ছিল 2000 মিলিলিটার আমি এবার নিষ্কাশনে নিব কতটুকু তার মানে এইখান থেকে কি আপনি ভাই দ্বিতীয় নিষ্কাশনটা শুরু করলেন ইয়েস ভাইয়া এই যে আমি যে ডটেড লাইনটা টানছি ইয়েলো কালারের যে ডটেড লাইনটা টানছি এরপর থেকে আমি সেকেন্ড নিষ্কাশনটা শুরু করলাম দ্বিতীয়বার নিষ্কাশন শুরু করলাম আচ্ছা তো এইখানে আমরা 1000 মিলিলিটার নিলাম এইখানে তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আয়োডিন এখানে জানি কতটুকু অনিষ্কাশিত ছিল 11.263 গ্রাম একটু চিন্তা করি 2000 মিলিলিটারে আয়োডিন এখনো অনিষ্কাশিত রয়ে গেছে 11.263 গ্রাম 2000 মিলিলিটারে তাহলে 1000 মিলিলিটারে কি এটাই থাকবে নাকি তার অর্ধেক হবে মেক সেন্স করে কিনা এটা কি এটাই থাকবে কিনা যে ওই যে যেটা লিখছিলাম 11.263 গ্রাম ওইটাই থাকবে নাকি তার অর্ধেক হয়ে যাবে 1000 মিলিলিটারে যখন আমি যাব ওই 11.263 গ্রাম থাকবে নাকি এটার অর্ধেক হয়ে যাবে এটা কেমনে হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তাহলে 11 পয়েন্ট এখানে আয়োডিন এবার কতটুকু থাকবে আয়োডিন আগের বার ছিল হচ্ছে এখানে অনিষ্কাশিত ছিল এইটুকু আমি এগুলা ড্রয়িং করে করে দেখাইছিলাম প্রথমবার নিষ্কাশন শেষে যখন আবার যাব এটাই আমার ভর হইতো কিন্তু যেহেতু অর্ধেক করে ফেলছি 2000 থেকে 1000 তাহলে এটা অর্ধেক হয়ে যাবে তাহলে এখানে কত হবে 11.263 যেহেতু ভাইয়া আপনি এখানে অর্ধেক করছেন তাহলে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এইটা এবার 2 দিয়ে ভাগ করে ফেলবো এবং এইটা হবে হচ্ছে 5.6315 গ্রাম 5.6315
গ্রাম। এই যে আমরা আবার দ্বিতীয়বার নিষ্কাশন শুরু করলাম, বাইরে থেকে এবার কারে যোগ করলেন, বাইরে থেকে এবার CCl4 যোগ করছি। এবার সেকেন্ড বার যখন আমি নিষ্কাশন করছি CCl4 আমি যোগ করছি 250 মিলিলিটার। কতটুকু যোগ করছি? 250 মিলিলিটার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা একটু মানগুলা বসায় দিই। এই যে এটা কার মান? এটা হচ্ছে ভি এর মান। এই যে এটা কার মান? এটা হচ্ছে সেকেন্ড বার নিষ্কাশনের সময়। এইবার কিন্তু এটা স্টার্টিং। দ্বিতীয়বার নিষ্কাশনের সময় এটা আমার কি? স্টার্টিং। কারণ এখান থেকে তো আমরা শুরু করব ভাইয়া দ্বিতীয়বার নিষ্কাশন এই হলুদ কালারের পরে। তাহলে এটা কি হবে? এটা হবে আমার এস এর মান। ক্যাডি এর মান তো আমরা জানি, ক্যাডি এর মান আমরা জানি, ইয়েস ভাইয়া, 1 ডিভাইড বাই 0.0116, এটা জানি ক্যাডি এর মান। এরপরে কয়বার নিষ্কাশন করবেন? দ্বিতীয়বার নিষ্কাশন করতেছেন, তাহলে n = 1। ঠিক আছে, এইবার আমরা যদি একটু চিন্তা করি, এইখানে যদি চিন্তা করি সেকেন্ড বার নিষ্কাশনটা শুরু করতেছি আমরা এই জায়গায়, সরি, এইবার আমরা যদি এইখানে আবার আগাই আগেরটার মতো ভাইয়া, আবার যদি আগাই, এবার এইখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি দ্বিতীয়বার নিষ্কাশনে, অনিষ্কাশিত কতটুকু আছে এটা বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং। এখানে কিন্তু একটু সাবধানে, W1টা আসলে এটাই বসাইতে হইতো, কিন্তু গ্যাঞ্জামটা লাগাই দিছে 1000 মিলিলিটার করছে, তো তাই এইটা না বসায় অর্ধেক করা লাগছে। এটা একটু সাবধানে। নর্মালি কিন্তু W1 এটাই বসাইতাম, বাট প্রবলেম হয়ে গেছে, এটা 1000 মিলিলিটার করছে, ছিল 2000 মিলিলিটারে, তাই আমার এখানে খাটাখাটনি করে এটা অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, না n = 2 হবে না। এখানে আমি সেকেন্ড স্টেপে কাজ করতেছি, দ্বিতীয় নিষ্কাশন এমন না যে টানা দুইটা করতেছি, এটা একটু ভালো করে স্টেপ বাই স্টেপ নিষ্কাশন করতেছি। একসাথে যখন আমরা করতে যাই, মানে যখন দুইবার নিষ্কাশন করে ফেলছি এরকম না, এটা দ্বিতীয়তম বার নিষ্কাশন। এটা কিন্তু এমন না যে দুইটা নিষ্কাশন একসাথে করতেছি, দ্বিতীয়তম, এই জন্য n = 1 বসছে। ঠিক আছে, ওকে, না n = 2 হবে না। ওকে, সো W1 ডিভাইড বাই V, আর এখানে হচ্ছে ক্যাডিএস প্লাস ভি। আসলে এটা কি কঠিন? উত্তর হচ্ছে না, মোটেও কঠিন না। কেউ যদি আগের ক্লাস না করে থাকে বা না বুঝে থাকে, তাহলে আসলে তার কাছে এটা অনেক পেইন লাগবে, কারণ এই ম্যাথটা আসলে খুব ভালো একটা ম্যাথ। আর একটা জিনিস কি, আমাদের আসলে লাস্ট 6-7 বছর ধরে কিন্তু এগুলো ছিল না আগে। সো এখন আমি যেহেতু পড়াচ্ছি অ্যাজ এ টিচার, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে সবই পড়ায় দেয়, কোনো কিছু বাদ না রাখা। বেসিকও পড়বো, অ্যাডমিশনও পড়বো, অ্যাডভান্সও পড়বো। সো গত ক্লাসে আমি বেসিক অ্যাডমিশন টাচ করছি, ওই যে কুয়েটের কিছু ম্যাথ করাইছি। আজকে একটু হ্যাঁ, সো ওইটাই আর কি, এই জন্য হয়তো একটু প্যারা লাগতেছে আর কি, বাট এই ম্যাথটা অনেক সহজ যদি একটু বুঝি আর কি। আমি যেন ডায়াগ্রামে এখানে টাইম নিয়ে যাচ্ছি, কোনো তাড়াহুড়া করতেছি না। ওকে, সো W1 এবার কত বসবে? এই যে এটা বসবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে কত বসবে? 5.6315। এইখানে ভি এর ভ্যালু কত বসবে? এইবার কিন্তু ভি এর ভ্যালু বসবে 1000। সব লাইন ডান পাশে আমি লিখে রাখতেছি যাতে কোনো ঝামেলা না লাগে। ক্যাডি এর ভ্যালু 1 ডিভাইড বাই 0.0116 ইন্টু এস এর ভ্যালু কত হবে? এবার 250। এবার ভি এর ভ্যালু কত হবে? 1000। এর হোল পাওয়ার কত হবে? এটার পাওয়ার হবে 1। এটা ভাইয়া দ্বিতীয়তম নিষ্কাশন, সেকেন্ড নিষ্কাশন। ঠিক আছে, ওকে, সো এইখানে যদি আমরা চিন্তা করি, এই জায়গাটায় ডব্লিউ যে 2 এর ভরটা আসতেছে, এটার ভরটা আসতেছে 0.2497 গ্রাম। তাহলে 0.2497 গ্রাম। এরপরে আরো কি ঝামেলা লাগাইতে পারে? টু বি এক্সাক্ট আমি জাস্ট একটু বলে রাখি। এরপরে এইখান থেকে আমাকে যদি বলে এবার 500 ml নিয়ে কাজ করছি, মানে আমার আগের বার ছিল 2000, তারপর 1000, তারপর যদি এটা বলে নাই প্রশ্নে আর, এরপরে যদি ফার্দার 500 ml নিয়ে করে, তাহলে এরপরে এবার স্টার্টিংটা এটাকে কি করতে হবে? আবার 2 দিয়ে ভাগ করে তারপর ম্যাথটা করতে হবে। সো একটু খেয়াল রাখা, আশা করি প্রসেসটা আমি ধরতে পারছি। তাহলে এখন ওই লাইনগুলো আবার লিখবো, কারণ এই লাইনগুলো তো ইম্পর্টেন্ট, এই লাইনগুলো দিয়ে তো আমরা ম্যাথটা করবো। এই লাইনগুলো আবার লিখব, এবার এই লাইনগুলো একটু আবার লিখব, এবং এইখানে ওকে, সো আমি এটাকে একটু বর্ডার লাইন টেনে দিই। এবার এটা তো আর প্রথমবার নাই, এটা কি হয়ে গেছে? দ্বিতীয়বার। তো আমরা একটু লিখে ফেলি, তাহলে দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত কতটুকু আছে একটু লিখে ফেলি। দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত আছে 0.2497 গ্রাম। আবার এইখানে এটা আর প্রথমবার নাই, এটা হয়ে গেছে দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত বের করে ফেলছি। তাহলে নিষ্কাশিত কতটুকু হয়েছে আমরা যদি চেক দিই, নিষ্কাশিত কতটুকু হয়েছে এখন কিন্তু আমরা বের করতে পারবো। নিষ্কাশিত কতটুকু ছিল স্টার্টিং থেকে বাদ দিতে হবে, কিন্তু এটা আমার শুরুর 5.6315। হ্যাঁ, 5.6315, তাহলে 5.6315 মাইনাস
0.2497, তাহলে এইখানে আমার কতটুকু আসতেছে? এটা আসতেছে হচ্ছে এই জায়গাটায় আসতেছে হচ্ছে 5.3818 গ্রাম, 5.3818 গ্রাম। এইবার আসলে প্রশ্নে চাইছে কি ভাই? প্রশ্নে চাইছে এই যে আপনি কষ্ট করে দুইবার নিষ্কাশন করছেন, কতটুকু নিষ্কাশন করতে পারছেন, মোটের কতটুকু নিষ্কাশন আপনি করতে পারছেন। দুইবার যে আপনি ঘোড়ায় পেঁচায় নিষ্কাশনটা করলেন, ফার্স্টে আপনি 2000 মিলিলিটার নিষ্কাশন করলেন, কতটুকু রয়ে গেছিল? এইটুকু রয়ে গেছিল। তারপরে 1000 নিয়ে গেছেন, তাহলে এটা স্প্লিট করে ফেলছেন, এই যে স্প্লিট করে ফেলছি। এবার এটুকু অনিষ্কাশিত, এটা অনিষ্কাশিত, তাহলে দুইবার নিষ্কাশন শেষে আপনি অ্যাকচুয়ালি টোটাল নিষ্কাশনটুকু কত করছেন। তাহলে টোটাল নিষ্কাশন কত হবে? তাহলে টোটাল নিষ্কাশন হবে এইটা, এই যে এইটা লাল কালারে বক্স করি, এইটা আর হচ্ছে এইটা, এটুকু টোটাল আমার নিষ্কাশন হয়েছে। টোটাল আমার কি হয়েছে? এটুকু নিষ্কাশন হয়েছে। এই যে এটুকু আমার নিষ্কাশন হয়েছে। এখন টোটাল নিষ্কাশন কতটুকু হয়েছে? ওই যে দুটো যোগফল, এই দুটো যোগফল, টোটাল নিষ্কাশন হয়েছে এটা। ওকে, সো এইগুলা 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 আমার হয়ে গেছে। সো এইখানে টোটাল নিষ্কাশন আমরা যোগ করে ফেলি, তাহলে টোটাল নিষ্কাশন এবার আমরা একটু ব্যাট করি, এই যে এইখানে লিখবো। তাহলে এখন লিখবো টোটাল, দুইবার যে নিষ্কাশন করলেন ভাইয়া, টোটাল নিষ্কাশন কত গ্রাম করছেন? টোটাল নিষ্কাশন কত গ্রাম করছেন? প্রথমবার নিষ্কাশন করছেন 242.737, আর পরের বার নিষ্কাশন করছেন কতটুকু? 5.3818 গ্রাম। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করেন এটা আসবে কত ভাই? এটা আসবে হচ্ছে টোটাল নিষ্কাশন আপনার করা হয়েছে 248.1188 গ্রাম, 248.1188 গ্রাম। তাহলে এখন মোট একদম শুরুতে ছিল 254 গ্রাম, তাহলে এখন মোটের কত শতাংশ আমি নিষ্কাশন করে ফেলছি? তাহলে পার্সেন্টেজ নিষ্কাশন কত হবে? শুরুতে কিন্তু 254 ছিল, একদম শুরুতেই, এই যে শুরুতে 254 ছিল। তাহলে টোটাল পার্সেন্টেজ নিষ্কাশন যদি আমাকে বের করতে বলে, তাহলে ছিল 254 গ্রাম নিষ্কাশন, ছিল 254 গ্রাম, ছিল 254 গ্রাম, আর আপনি নিষ্কাশন করছেন হচ্ছে 248.1188 ইন্টু কত? 100%। তাহলে কয় পার্সেন্ট নিষ্কাশন হয়েছে? বেশ ভালো অ্যামাউন্টের নিষ্কাশন হয়েছে, সে বেশ ভালো অ্যামাউন্টের নিষ্কাশন হয়েছে, 97.67.68%। ভাই আরেকবার একটা রিভিউ দেন তো ম্যাটটাতে। ম্যাটটা বুঝছি আলহামদুলিল্লাহ, বাট একটা রিভিউ লাগবে। হ্যাঁ, আমি আরেকবার রিভিউ দিই। ফার্স্টে আমরা 2000 মিলিলিটার একটা জলীয় দ্রবণ নিয়ে আয়োডিনকে নিষ্কাশন শুরু করছি, 500 ml CCl4 দিছি, এটা প্রথমবার নিষ্কাশন ডান। এরপরের বার যখন আরেকটা আইটারেশন করতে গেছি, আরেকবার ট্রায়াল দিছি, এরপরে আমি 2000 মিলিলিটার নিই না, 1000 মিলিলিটার নিছি। তাহলে যেটা অনিষ্কাশিত ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে, এটাই তাহলে আমার স্টার্টিং। একটু খেয়াল করা। তাহলে এখানে অনেকের একটা কনফিউশন আসতে পারে, W1 না ইউজ করে আপনি W1' ইউজ করেন, সমস্যা নাই, যাতে কোনো ঝামেলা না হয়, তাহলে W1' ইউজ করে দিলাম। এটা আমার স্টার্টিং এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের W1', ঠিক আছে? সো এখানে যেহেতু কনফিউশন আসতে পারে তাই W1' ইউজ করলাম। তাহলে এটা চলে আসলো, এটা আমার অনিষ্কাশিত। তাহলে বাকিটা এখন বুঝছি, টোটাল নিষ্কাশন দুইবারে কতটুকু আসে বের করে ম্যাটটা করে ফেলছি। ওকে, এটা সেকেন্ড বার নিষ্কাশন না, এটা দ্বিতীয়তম বার। হ্যাঁ, দুইবার নিষ্কাশন না, দ্বিতীয়তম বার নিষ্কাশন, আলাদা আলাদা করে করছি তো, প্রত্যেকবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। ওকে, সো এইখানে হয়ে গেছে না, প্রবলেম নাই, ওই যে সাউন্ড প্রবলেম নাই। অনেকে আবার W1 বলতে এটাই বুঝতে পারে যে এটি এখানে কেন বসান নাই, ওইটাই আমি বলছি আর কি। সো আমাদের ম্যাথটা শেষ, আমি একটু ম্যাথটা এখানে রাখি, সবাই একটু প্রবলেমটা পড়ি। আসলে আমি তো ম্যাথ করে ফেলছি ওই পাশে, একটু প্রবলেমটা আগে একটু পড়ি, সবাই একটু প্রবলেমটা 1 মিনিট একটু পড়ি। না, আয়তন কখনোই লিটারে নিব না, যদি ঘনমাত্রা বের করি তাহলে আয়তনকে লিটার নিতে হয়, মানে ঘনমাত্রার মোল সংখ্যার সম্পর্কগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের 9-10 ছিল এই জিনিসগুলো, সো এগুলো একটু খেয়াল রাখা আর কি। হ্যাঁ, ওকে, সো এই ম্যাথটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞেস করছে ভাই পার্সেন্টেজ কেমনে বের করছেন, মোটের কতটুকু নিষ্কাশন? তাহলে 254 গ্রাম থেকে নিষ্কাশন হয়েছে এত কত, একে কত, 100 কত, মানে ঐকিক নিয়মে করছি। আমার মনে হয় না এটা আমার একদম খোলামেলা দেখানোর দরকার আছে, তাও একটু মুখে বলে দিচ্ছি। 254 গ্রাম থেকে এত গ্রাম নিষ্কাশন হয়েছে, একে কত, তাহলে এটা ভাগ হয়ে যাবে, আর 100 থেকে কতটুকু নিষ্কাশন হবে সেটা হয়ে গেছে। আচ্ছা, ওকে, এটা গতকালকের প্রবলেম ছিল না, এটা ছিল না। এটা আসলে মানে ওই যে ভাইয়া স্লাইডে অ্যাড করতে যায়, দিয়ে দিয়েছে, সমস্যা নেই, করলাম, বাড়ির কাজে ছিল না দেখে কি হয়েছে, করছি, সমস্যা নেই তো। সো এই হচ্ছে আমাদের গত ক্লাসের বাড়ির কাজ, আমরা এবার এটা করব, ঠিক আছে? সো এটাও একটা ম্যাথ, এটা একটু ভালো। ওকে, ঠিক আছে,
এইখানে আমাদের কি বলা হয়েছে, মিস্টার এক্স 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবার এবং মিস্টার ওয়াই 1 নং পাত্রের দ্রাবককে সমান 4 ভাগে ভাগ করে 4 বারে। মাশাআল্লাহ, একবার মিস্টার এক্স যেটা করে ফেলছে, আমরা আগে এটা একটু করে ফেলি, মিস্টার এক্স এর হিসাবটা আগে করে ফেলি। মিস্টার এক্স 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবার, তাহলে এইটা এখানে যোগ করছে মিস্টার এক্স, একবারে কাজ করছে। তাহলে আমরা মিস্টার এক্স হ্যাঁ, মিস্টার এক্স কি করছে সেটা আমরা একটু বের করে ফেলি। আচ্ছা, এটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, একটু আগে কেউ একজন বলতেছিল ভাই এগুলা কি বোর্ডে আসে? এই যে এটা কিন্তু বোর্ডের ম্যাথ, একটু আমরা তাকালেই পাবো। এবং যেটা বলতেছিলাম লাস্ট 5-6 বছর ধরে কিন্তু এগুলা থেকে আসতো না। আমি যদি সালটা দেখি তাহলে হয়তো বা চোখে কিছু ভাসবে, আমার ব্রেনে কিছু সিগন্যাল যাওয়া উচিত, যেটা 2019 সালের ম্যাথ, এগুলো আগে আসতো না আসলে। ঠিক আছে, ওকে। সো এইবার আমরা আগাই, কি বলা হয়েছে এখানে আমাদের আয়োডিন কতটুকু আছে, এখানে একটু যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোটা লিখে ফেলি। আয়োডিন দেওয়া আছে প্রশ্নে, ওই যে 2 গ্রাম লিখে ফেলি, 2 গ্রাম। জলীয় দ্রবণে অ্যাকুয়াস, এই যে 200 মিলিলিটার, তাহলে এটা হচ্ছে ভি দেওয়া আছে 200 মিলিলিটার, এটা হচ্ছে ভি 200 মিলিলিটার। আমরা এগুলো জানি, এগুলো হচ্ছে আদি দ্রাবক, হ্যাঁ আদি দ্রাবক, তাই 200 মিলিলিটার হয়েছে, এটা আমরা জানি, ভালো কথা। এস এর মান কত হবে, CCl4 এস এর মানও 200 মিলিলিটার, তাহলে এটাও 200 মিলিলিটার হবে। এটা কার, এটা হচ্ছে নিউ দ্রাবক, নতুন দ্রাবক যেটা যোগ করতেছি বাইরে থেকে, যোগ করতেছি এস এর মান। ওকে, ক্যাডিয়ার মান এটাই বসাবো আমরা? উত্তর হচ্ছে না, ক্যাডিয়ার মান এটা বসাবো না, ক্যাডিয়ার মান উল্টাইতে হবে। ক্যাডিয়ার মান কেন উল্টাইতে হবে, নাকি না উল্টাইতে হবে না, একটু চেক করি। ক্যাডিয়ার মান এইখানে 1-এর থেকে বড় আছে, তাহলে কি উল্টানোর দরকার আছে? না ভাইয়া, উল্টানোর দরকার নাই। এগুলো আমি আগের দিন কিছু স্পেশাল টিপস বলতেছিলাম যে আলাদা হবে যেহেতু, তাহলে ক্যাডিয়ার মানটা তো এখানে 1-এর থেকে বড়ই নিতে হবে। তো এইখানে সো এই জায়গাটায় ক্যাডিয়ার মানটা উল্টানোর দরকার পড়তেছে না, তাহলে ক্যাডিয়ার মানটা উল্টানোর দরকার নাই। তাহলে 86.2, আর ক্যাডিয়ার মানটা বের করতে হয়, উপরে নিতে হয়, এই যে এইখানে দিতে হয় নতুন, মানে নিউ সলভেন্ট, এবং উপরে নতুন সলভেন্টই আছে, উপরে নতুন সলভেন্ট, নিচে কি দিতে হয়, পুরান সলভেন্ট। সো যেটা আমাদের লাগবে সেটাই আছে, সো এখানে উল্টানোর কোনো প্রয়োজনই নাই, যেটা লাগবে সেটাই আমাদের আছে, তাই আমরা আর উল্টাই নাই। এখানে ক্যাডিয়ার মান 1-এর থেকে বড়, 1-এর থেকে ছোটর থেকে উপরে নতুন, নিচে পুরাতন লাগবে, তাই আমরা এটা উল্টাই নাই। ওকে, সো এইখানে ক্যাডিয়ার মান চলে আসলো। এইখান থেকে আমরা কয়বার নিষ্কাশন করছি, মিস্টার এক্স একবার নিষ্কাশন করছে। তাহলে এখন মিস্টার এক্স এর ক্ষেত্রে তার অনিষ্কাশিত দ্রবের ভর কতটুকু হবে, এটা একটু বের করে ফেলি। একবার নিষ্কাশন শেষে ভি ডিভাইড বাই কে ডিএস প্লাস ভি হোল ডিভাইড বাই এন। তাহলে এখানে যদি মানগুলা বসায় দিই, আমার ডব্লিউ কতটুকু আছে বলে দিছে 2 গ্রাম, আর ভি কতটুকু আছে, ভি হচ্ছে 200 ডিভাইড বাই ক্যাডি কত আছে 86.2 ইন্টু এস এর মান হচ্ছে, এস এর মানও 200, আবার ভি এর মান এটাও 200, এটা পাওয়ার কত হবে 1। তাহলে একবার নিষ্কাশন শেষে আমার কতটুকু রয়ে গেছে, সো এটা চলে আসলো। এখানে যদি ক্যালকুলেশন করি, একবার নিষ্কাশন শেষে মিস্টার এক্স এর ক্ষেত্রে এটা রয়ে গেছে হচ্ছে 2.29 ইন্টু 10⁻⁻2 গ্রাম, এটা হয়েছে 2.29 ইন্টু 10⁻⁻2 গ্রাম। এখন আমরা যদি, এটা কিন্তু অনিষ্কাশিত, হ্যাঁ বারবার বলতেছি ফর্মুলা থেকে যেটা আসে ভাই সেটা কিন্তু আমাদের অনিষ্কাশিত। সো একটু লিখি, তাও স্টিল আমরা একটু লিখি, এটা এখনো নিষ্কাশন হয় নাই, তাহলে এটা হচ্ছে অনিষ্কাশিত, তাহলে কতটুকু নিষ্কাশন হয়ে গেছে পার্সেন্টেজ, তাহলে সেটা যদি বের করি, কেমনে বের করব, ছিল 2 গ্রাম, এটুকু এখন অনিষ্কাশিত, তাহলে কতটুকু নিষ্কাশন হয়ে গেছে, তাহলে 2 থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে শতকরায় কেমনে বের করব, 2 গ্রামে নিষ্কাশন হয়েছে, ওই যে বিয়োগ করে যেটা পাইলাম, একে কত 100 কত, তাহলে আমরা একেবারে বের করতে পারি আশা করি। তাহলে পার্সেন্টেজ নিষ্কাশন, তাহলে এইখানে যদি খেয়াল করি পার্সেন্টেজ নিষ্কাশন কত হবে, ছিল 2 গ্রাম একদম শুরুতে, এটা 2 গ্রাম ছিল, নিষ্কাশিত হয় নাই হচ্ছে এই যে এটুকু অনিষ্কাশিত, তাহলে বাদ দিব 2.29 ইন্টু 10⁻⁻2, এটা এখনো নিষ্কাশিত হয় নাই, শুরু থেকে অনিষ্কাশিত বাদ দিছি, তাহলে চলে আসছে নিষ্কাশিত। শতকরা বের করব, তাহলে 2 দিয়ে গুণ 100 দিয়ে, 2 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, তাহলে এখানে কয় পার্সেন্ট নিষ্কাশন হয়েছে সেটা চলে আসবে। ওকে, সো এইখানে আমরা যদি খেয়াল করি, এটার ভ্যালুটা আসবে 98.855%, 98.855%, এই যে চলে আসলো জিনিসটা 98.855%। ঠিক আছে, এবার মিস্টার ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করি, আমরা কি করছি,
ঠিক আছে। মিস্টার ওয়াই এটা কি করছে, মিস্টার ওয়াই কি করছে আমাদের জীবনে, আমরা একটু দেখি। মিস্টার ওয়াই, হ্যাঁ, মোহাম্মদ ওয়াই, উনি কি করছে, উনি এই 200 মিলিলিটার এই দ্রবণটাকে সে 4 ভাগ করছে। এই যে 4 ভাগে 4 বার, 4 ভাগে 4 বার, 4 ভাগে 4 বার, তাহলে 200 কে সে 4 যেহেতু ভাগ করছে, তাহলে এটা হয়ে গেছে 50 মিলিলিটার। 50 মিলিলিটার, তাহলে এটা হচ্ছে এস এর মান। ভি এর মান কিন্তু 200 মিলিলিটারই আছে। ক্যাডি এর মান আমরা জানি, ক্যাডি এর মান তো আর চেঞ্জ করার দরকার নাই, 86.2। আমার এন এর মান কত হবে, এন এর মান হবে 4, কারণ 4 বার নিষ্কাশন চালাইছেন। স্টার্টিং আমার আগের মতোই 2 গ্রাম, তাহলে এখন যেহেতু আপনি 4 বার চালাইছেন, তাহলে এইখানে W4টা বের করে ফেলি। ফর্মুলা আমরা জানি, W V ডিভাইড বাই কে ডিএস প্লাস ভি এর হোল পাওয়ার, এটা হবে 4। কেন 4 হয়েছে আই গেস জানি, কারণ 4 বার নিষ্কাশনটা চালাইছি। সো আমরা যদি এখানে সব মান বসাই দিই, তাহলে এইখানে W4 এর মানটা চলে আসবে। কেন এটাকে 200-কে 4 দিয়ে ভাগ করছি, কারণ প্রশ্নে বলেই দিছে। সো এই জায়গাটায় এটা হবে। এন ইকুয়ালস টু আগের ম্যাথে যে 2 হবে না, এটা আমি অনেকবার মনে হয় বলছি, এখনো মানুষজন ওটা বলতেছে, মানে মানতেই চাচ্ছে না, যে ভাই মনে হয় ভাই মনে হয় এটা মানে আমাদের পাত্তাই দিচ্ছে না। না, ওইখানে ভাই এন ইকুয়ালস টু 2 হবে না। আচ্ছা, আহ, আল্লাহ, 2 মাইনাস কেন হইলো? আমার শুরুতে 2 গ্রাম ছিল, তাহলে এইটা অনিষ্কাশিত, তাহলে মাইনাস করবো না তো কি করব, আর কি করব? আমরা আমরা একটু বলি, যদি লাভ ক্ষতি হিসাব করি, আমার কাছে 2 টাকা ছিল, মানি ব্যাগ এখন 5 মানে কত 0.5 টাকা আছে, তাহলে কত টাকা খরচ করে ফেলছি? 1.5 টাকা খরচ করে, মাইনাস করে তো বের করতে হবে, তাই না? অবভিয়াস জিনিস আর কি। সো এটা হচ্ছে 2 গ্রাম ছিল, এটুকু এখনো অনিষ্কাশিত, তাহলে নিষ্কাশিত কতটুকু হয়েছে, তাহলে 2 থেকে এটা মাইনাস করব। শতকরা কিভাবে বের করে, আদি ইন্টু 100। এটা আমার মনে হয় আমরা বুঝি আল্লাহর রহমতে, ঠিক আছে। হোয়াট এভার। সো এখানে আসি। সো আমরা যদি এখানে ক্যাডি মানে ডব্লিউটা বের করি, এটা কত আসে ওয়াই এর ক্ষেত্রে, এইখানে W4টা আসবে 7.73 ইন্টু 10⁻⁻6। এটা আসবে 7.73 ইন্টু, ওই যে যারা আগেরটা বুঝতেছিলাম না, এটা একটু আবার খেয়াল করি, 10⁻⁻6 গ্রাম। তাহলে এইটুকু আমার অনিষ্কাশিত আছে। চিন্তা করি, তাহলে এটা এখনো আলাদা হয় নাই। ছিল 2 গ্রাম, এটা এখনো আলাদা হয় নাই, তাহলে আলাদা হয়ে গেছে কতটুকু, এটা আমি কেমনে বের করবো? এটা এটা বিয়োগ করা ছাড়া আমার মনে হয় না কোনো রাস্তা আছে, ঠিক আছে। যাই হোক, সো ছিল 2 গ্রাম, এটা আলাদা হয় নাই, তাহলে কতটুকু আলাদা হইছে, তাহলে আমরা যদি বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ নিষ্কাশন, হ্যাঁ, এটা যদি বের করতে চাই, নিষ্কাশন, এটা যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে এখানে ছিল 2 গ্রাম, আর এটা আলাদা হয় নাই, তাহলে 7.73 ইন্টু 10⁻⁻6। তাহলে শতকরা কতটুকু হবে? তাহলে 2 এ ওইটুকু আলাদা হয়েছে, তাহলে 1 এ অবশ্যই 2 দিয়ে ভাগ হবে, তারপর 100-তে কতটুকু আলাদা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা বেশ ভালো একটা অ্যান্সার আসবে। এটা আসবে 99.996%, 99.996%। তাহলে এখন কোনটা বেশি ভালো হবে, কোনটা বেশি লাভজনক হবে, কোন জনেরটা মিস্টার ওয়াইয়েরটা বেশি লাভজনক হবে? আসলে একটা কথা কি, এগুলো আসলে প্র্যাকটিক্যালের ব্যাপার স্যাপার, তো ওই যে অনেকে আসলে মানে এটা আমি দোষ দিচ্ছি না, আমি আসলে করতেছি বলতে এই কারণে, আসলে ল্যাবে করলে হাতে কলমে দেখলে যেটা হয় কি চোখে ভাসে। আমরা তো আসলে এটা আসলে আমাদের সিস্টেমের ভুল, বা আমাদের আসলে জন্মগতভাবেই আমরা আসলে এমনভাবে বড় হইতেছি যে হাওয়ার উপর সবকিছু, হ্যাঁ, যে জিনিসটা এরকম, এটা এরকম, এটা এরকম, আমরা চিন্তা করতে হয় অনেক বেশি। সো অন্যান্য উন্নত দেশে যেটা হয় কি, যে তারা না আসলে চোখের সামনে এটা করতে পারে, যেরকম এই টেস্টটাই তারা আগে ল্যাবে করে, তারপর ম্যাথটা করে, ঠিক আছে। সো তখন তারা না আসলে বেশি ভালো ফিল করতে পারে জিনিসগুলো। সো এই যে আমরা বলতেছি কেন বাদ দিচ্ছি, কেন যোগ করতেছি, এটা অর্ধেক করতেছি, এটা আসলে খুবই মানে একটু প্যাথেটিক অনেকের জন্য, যে 3D যে ভিজুয়ালাইজেশন করতে পারে না, এটা খুবই নর্মাল, একটু প্রবলেম হবেই, আস্তে আস্তে এটা দেখলে দেখলে একটা সময় পরে হয়ে যাবে। এই প্রবলেমটা আমার ছিল। আমি 1 মিনিট একটু বলি, আমি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ি বুয়েটে, ফার্স্ট ইয়ারে আমাদের সিভিল ড্রয়িং একটা কোর্স হয়, হ্যাঁ, আমার 3D ভিজুয়ালাইজেশন খুবই মানে উইক ছিলাম আমি, এবং আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে 3D বুঝতে। মানে স্যারে বলতেছে এখানে দেয়ালটা আছে, আমি তো দেয়াল দেখি না, মানে আমার কাছে মনে হয়তো ওমা এনে দেয়াল কই থেকে আসছে, মানে স্যার যখন বলতো, কিন্তু পরে যখন বুঝতে পারছি আসলে মনে হচ্ছে না এনে দেয়াল আসছে অ্যাকচুয়ালি, মানে দেখে মনে হচ্ছে না দেয়াল নাই, বাট পরে দেখা যাচ্ছে না এই ভিউটা দেখে বোঝা যাচ্ছে না দেয়াল আছে। সো এটা একটু নিজেকে একটু পরিশ্রম করতে হবে, হ্যাঁ, নিজের ভালোর জন্য একটু পরিশ্রম করতে হবে। ওকে, 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 ওকে। সো এই হচ্ছে কথাবার্তা।
সো আমাদের এই ম্যাথটাও শেষ, আমরা হোমওয়ার্ক করে ফেললাম। আসলে আমরা হোমওয়ার্কই করতেছি এতক্ষণ ধরে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা হোমওয়ার্ক করলাম। সো আমরা আমাদের আজকের লেকচার শুরু করি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 22। আচ্ছা, সো আমরা শুরু করি। আজকের লেকচারটা ওই যে বললাম তো একটু প্র্যাকটিক্যাল বেসড। সো একটু আমাকে আমার কথাগুলো শুনতে হবে, এবং আমি ওই যে আগের দিন যেরকম দ্রাবক নিষ্কাশনে সুন্দর সুন্দর কিছু চিত্র আঁকছিলাম, আজকেও এরকম কিছু চিত্র আঁকবো। একটু যদি বুঝি তাহলে সহজ হবে আর কি জিনিসগুলা, কারণ এইগুলো আসলে অ্যানালাইসিস প্রসেসগুলো ল্যাবের কাজ তো। সো ল্যাবে যখন করানো হবে তখন আসলে এটা ভালো ফিল করা যায়। ঠিক আছে, আজকের ক্লাসের পর কি আপনার সাথে আর দেখা যাবে না? কেন, কি হয়েছে? মানে আল্লাহ যদি বাঁচায় রাখে দেখবো, মানে না দেখার কি কোনো কারণ আছে নাকি? মানে এই মানে তোমাদের সাথে বা এই ক্লাসগুলো যে নিচ্ছি এটা আমিই নিব একদম পুরো ফার্স্ট ইয়ার, যদি আল্লাহ যদি বাঁচায় আমিই থাকবো। মাঝে ছিলাম না কারণ আমি অসুস্থ ছিলাম, সো আমি থাকবো ইনশাল্লাহ। ওকে, সো এই হচ্ছে কথাবার্তা। আমরা শুরু করি, আমরা আর কথা না বাড়াই, বিসমিল্লাহ। সো আমরা হচ্ছে আজকে এই যে কিছু ইংলিশ টার্ম লিখবো। একটু শুরু থেকে মনোযোগ দিয়ে থাকতে হবে, শেষ পর্যন্ত গেলে দেখা গেছে জিনিসগুলো ক্লিয়ার হয় আর কি, একটু ধৈর্য ধরে থাকতে হয় আর কি। সো যাই হোক, আমরা শুরু করি। ক্রোমাটোগ্রাফি, আমরা বেসিক্যালি ক্রোমাটোগ্রাফি পড়বো। সো এটা একটু পড়বো। আচ্ছা, ওকে। সো এইবার আমরা এটা যদি একটু চেক করি, এটা আসলে জিনিসটা কি, ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি। সো ক্রোমাটোগ্রাফি এই শব্দটা আসছে হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, গ্রিক ওয়ার্ড যেটার মধ্যে দুইটা ওয়ার্ড ছিল, একটা হচ্ছে ক্রোম আর একটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, দুইটা ওয়ার্ড ছিল, একটা হচ্ছে ক্রোমা, লিখি ক্রোমা, এটা একটা, আর গ্রাফি। সো ক্রোমা এই শব্দটার অর্থ কি? ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রং, বেসিক্যালি কালার। সো এটার মধ্যে কি থাকবে? কালার থাকবে। আর এই যে এইখানে গ্রাফি এই শব্দের অর্থ হচ্ছে চিত্রণ, চিত্রণ। সো ক্রোমাটোগ্রাফি শব্দটা কই থেকে আসছে আশা করি বুঝছি, গ্রিক ওয়ার্ড থেকে। এটা যেই মানুষটা প্রথম আবিষ্কার করছে ইনি একজন রাশিয়ান সায়েন্টিস্ট, ওনার নাম ছিল সুয়েট, TSWETT। ঠিক আছে, উনি বেসিক্যালি ফার্স্ট এটা ইনভেন্ট করছে। সুয়েট একজন রাশিয়ান মানুষ, সো উনি ফার্স্ট এটা কাজ করছিল। এরপরে আসলে অনেকেই কাজ করছে, বাট উনি ছিল ফার্স্ট পায়োনিয়ার আর কি। উনি বেসিক্যালি এই কাজগুলো শুরু করছিল। ঠিক আছে, সো ক্রোমাটোগ্রাফি দিয়ে আসলে কাজ কি করবো, মানে আমাদের আসলে জীবনে এর দিয়ে আমাদের টার্গেটটা কি বা আমরা কি করব? ক্রোমাটোগ্রাফি দিয়ে আসলে আলাদা করব, সেপারেশন। এই যে কিছু ইংলিশ টার্ম লিখবো, আসলে এগুলো ইংলিশ লেখাটাই উচিত। হ্যাঁ, মানে এটা তো বুঝি, হ্যাঁ, মানে ইংলিশ লেখাটাই ভালো। যেরকম চেয়ার টেবিল, এটা যদি আমি এখন কেদারা টেবিল বলি, জিনিসটা কেমন শোনা যায়? সো এই টাইপের আর কি জিনিসটা। চেয়ারের বাংলা তো কেদারা না, আই গেস কেদারা। সো এখানে বুঝছি তো ব্যাপারটা। সো এখানে সেপারেশন টেকনিক, মানে এটা আলাদা করার টেকনিক, এটা আলাদা করার টেকনিক লেখাটার থেকে সেপারেশন টেকনিক লেখাটাই ভালো। সো এখানে আমরা তাও বাংলায় লিখি, আলাদা করব, আলাদা করার উপায়। সো ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা বেসিক্যালি আলাদা করব। এইখানে বেশ অনেকগুলা জিনিসপত্র আমরা ইউজ করব। এই যে আলাদা করতেছি যেটা, এটা অনেকগুলা জিনিসপত্র ইউজ করব। একটা ছোট্ট জিনিস, একটা ইনফরমেশন জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে। সো ইনফরমেশনটা কি এটা একটু বুঝাই। এখানে আমি ধরি এটা একটা বস্তু, এটা হচ্ছে তার সারফেস, পৃষ্ঠ। এটা কি? তার সারফেস, পৃষ্ঠ। ওকে, ভালো কথা, এটা তার সারফেস, পৃষ্ঠ আর কি, সারফেস লিখলাম, সারফেস, ভালো কথা। সো এইখানে আমরা যদি এটাকে একটু কপি করে নিই, এটাকে পেস্ট করে আরেকটা যদি আঁকি, আমরা দুইটা অবজেক্ট নিলাম, এই জায়গায় দুইটা অবজেক্ট নিলাম। সারফেস মানে কি? পিঠ, ভাই, আমার যেরকম পিঠ ওরকম। আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাইতে পারি, এরকম একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এটার উপর পানি দিই, একটু ফিল করি, এটার উপর যদি পানি দিই, পানি কি এটার ভিতরে ঢুকবে না? পানি কি এটার ভিতরে ঢুকবে না? এটা কি ঢুকবে না? কেদারা ওয়ার্ডটা ফার্স্ট টাইম শুনছি। পানি কি এটার ভিতরে ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। আচ্ছা, তার মানে পানি এই পৃষ্ঠের মধ্যে কিন্তু থাকতেছে না, সে ভিতরে চলে যাচ্ছে। পানি কিন্তু এই ভিতরে থাকতেছে না, মানে সারফেসে থাকতেছে না, এটার মধ্যে থাকতেছে না, সে ভিতরে চলে যাচ্ছে। কেউ আছে যেটা আমি 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 যদি এটা বুঝাই, আমি যদি আমার ফোনটা দিয়ে বুঝাই, আমার এটা গ্লাস প্রোটেক্টর, হ্যাঁ, আমি যদি এইখানে পানি ঢালি, এটা কি ভিতরে ঢুকবে কিনা? মানে আমি যদি এভাবে চিন্তা করি, লাইক এই যেরকম। সো এখানে যদি আমি পানি ঢালি, এটা কি ভিতরে ঢুকবে কিনা? উত্তর হচ্ছে না, এটা সারফেসেই থাকবে, বুঝাই যায়। আমরা ক্যালকুলেটর আর এটা যদি চিন্তা করি, তাই না জিনিসটা মোটামুটি। সো এটার ভিতরে পানিটা ঢুকবে, বাট এটার ভিতরে ঢুকবে না। তার মানে পৃষ্ঠের ভিতরে কেউ ঢুকতেছে, আবার পৃষ্ঠের ভিতরে উপরে কেউ থাকতেছে। এই যে ব্যাপারটা, এই দুটো জিনিসকে খুবই ইম্পর্টেন্ট আমরা টার্মিনোলজিতে ব্যাখ্যা করব। মানে লাইক কিছু একটা যদি কিছু আসে, এটা একদম ভিতর পর্যন্ত ঢুকে গেছে, এই যে সারফেসের ভিতরে ঢুকছে, অ্যারো সাইন দিলাম, সারফেসের ভিতর পর্যন্ত গেছে, এটাকে আমরা বলি শোষণ। এটাকে আমরা কি বলি ভাই? শোষণ।
এটাকে আমরা বলি শোষণ, একদম ভিতর পর্যন্ত চলে যাবে। ইংলিশটা বলেন ভাই, ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, এটার ইংলিশটা হচ্ছে অ্যাবজর্পশন, যেটা একদম ভিতর পর্যন্ত ঢুকবে। এটার ইংলিশটা হচ্ছে অ্যাবজর্পশন। আমরা পারি, এটা আসলেই পারি। কেউ কেউ আছে ভাইয়া শুধুমাত্র সারফেস এসে আটকে যাবে, এরপরে ভিতরে আর ঢুকবে না। অ্যারোসাইন খুব সাবধানে, এই যে ভিতরে ঢুকে নাই, একটু খেয়াল করি, সারফেসের ভিতরে ঢুকে নাই কিন্তু। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অধিশোষণ। অধিশোষণ মানে পৃষ্ঠের মধ্যে কাজ হবে, এটা আমাদের পৃষ্ঠের মধ্যে কাজ হবে। এটার ইংলিশটা কি ভাই? ইংলিশটা বলেন তো। অবশ্যই অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন ভাই, বানান একই, খালি একটা ছোট্ট পার্থক্য। ছোট্ট পার্থক্য, এখানে বি আর এখানে হচ্ছে ডি, একটা ছোট্ট পার্থক্য, একটা বি একটা ডি। ঠিক আছে, আই গেস আমরা বুঝে ফেলছি এই ইনফরমেশনটা, যেটা আমি শেয়ার করতে চাইছিলাম। যে একটা হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন মানে হচ্ছে একদম একদম হ্যাঁ মানে ভিতর ঢুকবে আর কি, কলিজা পর্যন্ত যাবে। আর অ্যাডজর্পশন যেটা, এটা হচ্ছে বাইরে দিয়েই থাকবে, ভিতরে আর ঢুকবে না। আর এটা কি হলো? এটা হচ্ছে ভিতরে ঢুকবে না, বাইরে দিয়েই থাকবে। সো অ্যাডজর্পশন হচ্ছে উপর দিয়ে, আর অ্যাবজর্পশন হচ্ছে কি একদম ভিতরে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। সো এই দুইটা জিনিস একটু কাজে লাগবে। এটা শিখায় ভাই লাভ কি? ওকে, সো এখন 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 এই জায়গাটায় আমি যদি চিন্তা করি, এই যে অ্যাডজর্পশন, এই অ্যাডজর্পশন যত বেশি হবে, তত সারফেসের মধ্যে ইন্টারাকশন তত বেশি হবে। আমি যদি এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করি, আমরা ওই যে মাঝে মাঝে হয় না যে বৃষ্টির মধ্যে খেলাধুলা করি, হ্যাঁ, তখন আমরা যে জার্সি বা টি শার্ট পরে থাকি, এই গায়ের মধ্যে যদি আমাদের পানি থাকে, তখন যেই পরিমাণ বালি আমাদের সারফেসে লাগবে, আমাদের শরীরে বা টি শার্টে লাগবে, যদি আমাদের এই শার্টটা শুকনা থাকে, তখন কি সেই পরিমাণ বালি বা ময়লা আবর্জনা লাগবে কিনা? শুকনা থাকলে কিন্তু কি হয়, যে যদি বালি লাগে তখন আমরা যদি ঝাড়া দিই, বালি কিন্তু পড়ে যায়। ওয়ারেস এটা যদি ভেজা থাকে, তাহলে কি সেই পরিমাণ বালি আমরা যদি ঝাড়া দিই, সেটা কি পড়ে যায় কিনা? উত্তর হচ্ছে না। তাহলে যত বেশি অ্যাডজর্পশন হবে, ওটা সারফেসে তত বেশি থাইকা যাবে। এটা কি বোঝা যায়? স্বাভাবিক কথাবার্তা, কমন সেন্স। সো যত বেশি অ্যাডজর্পশন হবে, মানে অধিশোষণ হবে, সেটা তত বেশি সারফেসে থাইকা যাবে। ঠিক আছে, তত বেশি সারফেসে থাইকা যাবে। এটা আসলে ভাই আপনি বলতে আসলে কি বুঝাইতেছেন? মানে এটা দিয়ে আমি কাম কি করব? এই জিনিসটা দিয়ে আমি কাম কি করব, এইটা একটু বুঝাই। মানে এই যে এটা আপনি আমাদের শিখাইলেন, এইটা দিয়ে আমাদের কাম কি? সো এই কামটা বুঝাই, মানে আমাদের জীবনে আসলে লাভ কি এটা দিয়ে। ওকে, সো এটা একটু বুঝাই। আমরা এইখানে একটা সারফেস নিলাম, এটা একটা সারফেস পৃষ্ঠ, এইটা একটা সারফেস নিলাম, এইটা একটা সারফেস নিলাম। সারফেস মানে বুঝি তো, পিঠ, আমার পিঠ যেরকম ওরকম সারফেস। এটা আমি ধরতেছি পোলার সারফেস। কি সারফেস? পোলার সারফেস। ভাই পোলার মানে কি আপনি মানে শিখাইছেন? ইয়েস, আমি পোলার মানে শিখাইছি। পোলার মানে আজকে অনেকবার শেখানো হয়ে গেছে অলরেডি। পোলার মানে সেখানে জানি কি দেওয়া যাবে? প্লাস, আর কি দেওয়া যাবে? মাইনাস দেওয়া যাবে। হ্যাঁ, এটা একটা কম্পাউন্ড, একটা সারফেস বানানো হয়েছে, যেটা আমাদের পোলার সারফেস আছে, তার মানে প্লাস মাইনাস আছে। এখন আমি এইখানে এ একটা কম্পাউন্ড আছে, আর একটা বি আর একটা কম্পাউন্ড আছে। আমি এ আর বি এই দুটো কম্পাউন্ডকে এই সারফেসের উপর দিয়ে পাঠাবো। আমার টার্গেট হচ্ছে এটার উপর দিয়ে পাঠাবো। হ্যাঁ, এটার উপর দিয়ে পাঠাবো। বুঝার চেষ্টা করি, এ আর বি এই দুটো সারফেসকে এটার উপর দিয়ে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, পাঠাইলেন। এখানে আমি একটু বলে রাখি, এ যেটা আছে, এ হচ্ছে পোলার, যেটার মধ্যে আমরা প্লাস মাইনাস দিতে পারবো, প্লাস মাইনাস দিতে পারবো। বি যেটা, সেটা পোলার না, অর্থাৎ প্লাস মাইনাস দিব না। আচ্ছা, এখন তাহলে আমি যদি একটু চিন্তা করি, এই দুইটা কম্পাউন্ড যখন এইটার সারফেসের উপর দিয়ে যাবে, লাইক আমি যদি এখানে পাঠাইতে চাই এ আর বি কে, কোনটা 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 এই সারফেসে থাইকা যাবে, কোনটা এই সারফেসে থাইকা যাবে, অথবা কোনটা এই সারফেসে বেশি আটকায় থাকবে, আর কোনটা এই সারফেসে তাড়াতাড়ি ক্রস করে ফেলবে, কোনটা একটু আমাকে জানাই তো। কোনটা থাইকা যাবে এটা আগে জানাই, কোনটা থাইকা যাবে এটা আগে জানাই, কোনটা থাইকা যাবে। চমৎকার, এই তো ভাই মাশাআল্লাহ, অস্থির ফলাফল তো মাশাআল্লাহ, ভালো বোঝে। হ্যাঁ ঠিক আছে, এ থাইকা যাবে। এটা কিন্তু নন পোলার, তাহলে এখানে ইন্টারাকশন, এটা যেহেতু পোলার, পোলার মানে তো প্লাস মাইনাস, প্লাস মাইনাস ইন্টারাকশন হবে। এই যে এটা মানে তো প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে তো ইন্টারাকশন হবে। এই যে ইন্টারাকশন মানে ভাই আকর্ষণ বিকর্ষণ হবে। তো এ এটার সাথে আকর্ষণ করবে, বি তো ভাই এটার সাথে কোনো ভাই এর সাথে আগেও নয় পিছনে, তাহলে বি এখানে আগে চলে আসবে। এখন এটা জেনে আসলে লাভ কি হইতেছে, এটা জেনে আসলে খুবই চমৎকার একটা বেনিফিট হচ্ছে। লাইক এইখানে আমরা যদি একটু চেক দিই, এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, এইখানে আমরা যখন এটাকে আলাদা করতে চাই, মানে লাইক এইখানে যদি একটু আলাদা করতে চাই, তাহলে এইখানে সবার আগে কে চলে আসবে? সবার আগে কে চলে আসবে? বি চলে আসবে। এই যে একটা যৌগের মধ্যে দুইটা উপাদান ছিল এ আর বি, আমি যদি চিন্তা করি এ আর বি কে এখানে যদি পাঠিয়ে দিই একটা পোলার সারফেসের উপর দিয়ে, এ যদি পোলার হয়, বি যদি নন পোলার হয়, তাহলে এ এই সারফেসে আটকে যাবে, বি এখানে তাড়াতাড়ি চলে আসবে। দুইটা কম্পাউন্ড কি আসলে আলাদা হইলো কিনা? অবশ্যই ভাইয়া, এখানে এত থাইকা যাবে, এত যাবে একটু পরে যাবে আর কি, অথবা এ এখানে সারা জীবনের জন্য থাইকা যাবে, কারণ এত পোলার। সো পোলার পোলার ইন্টারাকশন হবে, একটা যোগের মধ্যে দুটো উপাদান ছিল, এ এখানে আটকে গেছে, বি পাশে চলে আসছে, তাহলে বি আর এ কি আলাদা হইলো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এখানে বি কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে আমি এই কাজটাই করব ল্যাবরেটরিতে, এই সেটআপটাই করব, সারফেসের উপর দিয়ে পাঠাবো,
সারফেসের মধ্যে পোলার সারফেস থাকবে, তাহলে পোলার যদি কেউ থাকে তাহলে সারফেস আটকে যাবে, তাহলে সারফেস আটকে যাওয়ার সাথে সাথে এই পাশে যে পোলার না সেই পাশে চলে আসবে, সে আলাদা হয়ে যাবে। এই যে একটা ব্যাপার, আমি কি এটা বুঝি কিনা যে এখানে সারফেসের মধ্যে আটকায়া যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি কিনা যত বেশি পোলার হবে আটকায়া যাওয়ার পরিমাণ তত বেশি হবে, এই কথাটা কি বলতে পারি? যত বেশি পোলার হবে আটকায়া যাওয়ার পরিমাণ তত বেশি হবে, এই কথাটা কি আমি বলতে পারি কিনা? এইগুলা কিন্তু ভাই বই পড়ে জীবনে বোঝাটা টাফ, মানে বুঝবো ইনশাল্লাহ, বাট অনেক টাফ হয়ে যাবে। সো আমার কথাগুলো যখন শুনবো তখন বই পড়ে যখন পড়বো অনেক ইজি হবে, অনেক ইজি হবে। এটা কি আমি বলতে পারি? হ্যাঁ এক্স্যাক্টলি ভাই। ও রে সেরা, আস্তে। ওকে ভাই, মাশাল্লাহ। তাহলে আমরা এখন এইখানে একটা খুবই স্পেশাল লাইন পেয়ে গেলাম আমাদের জীবনে, খুবই স্পেশাল একটা লাইন পাইলাম। কি স্পেশাল লাইন পাইলেন ভাই? এখানে খুবই চমৎকার একটা লাইন পাইছি যে আমরা এটা বলতে পারি পোলারিটি। পোলারিটি মানে প্লাস মাইনাস। পোলারিটি মানে কি? প্লাস মাইনাস। যত বেশি প্লাস মাইনাস আসবে, যত বেশি প্লাস মাইনাস আপনি আপনার জীবনে পাবেন, যত বেশি, তাহলে সারফেসে অধিশোষণ মানে অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন তত বেশি হবে, অ্যাডজর্পশন তত বেশি হবে। অ্যাডজর্পশন, অ্যাডজর্পশনে বাংলা কি ভাই? অ্যাডজর্পশনে বাংলা ওই পাশে লেখা আছে, আমরা একটু তাকাই স্লাইডের দিকে, ইনশাল্লাহ পাওয়া যাবো। যত বেশি পোলারিটি হবে তত বেশি অধিশোষণ হবে, যত বেশি পোলারিটি হবে তত বেশি অধিশোষণ হবে। তাহলে এইখানে অধিশোষণের একটা সিরিজ আমরা পায়ে ফেলবো এখনই। পোলারিটি যত বেশি হবে তত বেশি কি হবে? অধিশোষণ হবে। এখানে একটু খেয়াল করা, এইখানে এই মূলকটার নাম হচ্ছে অ্যালডিহাইড, এই মূলকটার নাম হচ্ছে অ্যালডিহাইড। এই যে এই মূলকটার নাম হচ্ছে, জৈব যৌগে পড়ছি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের থেকে এখানে যদি আমরা লিখি, এরপরে আরেকটা মূলক আছে অ্যামিন, এই মূলকটার নাম হচ্ছে অ্যামিন। মূলকটার নাম কি? অ্যামিন। এই মূলকটার নাম হচ্ছে OH, এটা হচ্ছে অ্যালকোহল। আর এই মূলকটার নাম হচ্ছে অ্যাসিড। মূলকটার নাম কি? অ্যাসিড। জৈব অ্যাসিড নাকি ভাই? জৈব যৌগ পড়াচ্ছেন না? একটু হালকা পাতলা ভাইব দিচ্ছি আমরা আর কি। সো আমি যদি এই থেকে এই বরাবর যাইতে থাকি, বাম থেকে ডানে যাইতে থাকি, বাম থেকে ডানে যাইতে থাকি, দেখা যায় পোলারিটি, দ্যাট মিনস প্লাস মাইনাস, পোলারিটি তত বাড়তেছে, পোলারিটি বাড়তেছে ভাই, পোলারিটি বাড়তেছে, পোলারিটি বাড়তেছে। পোলারিটি যদি বাড়ে দেখা যায় অ্যাডজর্পশন, অ্যাডজর্পশনে বাংলা কি ভাইয়া? অধিশোষণ, সারফেসে আটকায় ধরে থাকা। অ্যাডজর্পশন অনেক বেড়েছে। ওকে, অ্যাডজর্পশন অনেক বেড়ে যায়। অ্যাডজর্পশন কোথায় হয়? সারফেস মেকানিজম হয়। আর অ্যাবজর্পশন ভিতরে ঢোকে। ঠিক আছে? ওকে, 100% ভাই, 100% ভাই। পোলারিটি যত বেশি হবে, পোলারিটি যত বেশি হবে তার অ্যাডজর্পশন তত বেশি হবে, এবং এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন এই যে আমরা মোটামুটি এটা শিখলাম, এই যে পোলারিটির উপর ভিত্তি করে করে বা অ্যাডজর্পশনের উপর ভিত্তি করে করে উপাদান ভাগ হয়ে গেছে, এটা কিন্তু ক্রোমাটোগ্রাফির একটা ওয়ে। ব্যাপারটা এমন না যে সবসময় ক্রোমাটোগ্রাফিকে আমরা এইভাবেই ভাগ করব। সো ক্রোমাটোগ্রাফিকে এখন আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে, ক্রোমাটোগ্রাফিকে আমরা কিভাবে ভাগ করতে পারি। সো ক্রোমাটোগ্রাফিকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। টাইপস অফ ক্রোমাটোগ্রাফি, বেসিক পার্টটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো ড্রয়িং করবো, শিখাবো সবই, টেনশন নাই। টাইপস অফ ক্রোমাটোগ্রাফি, টাইপস অফ ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এখন এটা একটু ফার্স্টে পড়ি, তারপর আমি এই জিনিসগুলো আরো যখন এক্সপ্লেন করব তখন তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো এইখানে আমরা ভাগ করতেছি হচ্ছে অধিশোষণ মেকানিজমের উপর, অধিশোষণ এটার উপর ভিত্তি করে করে, মানে এখানে কিছুর উপর ভিত্তি করে করে ভাগ করতেছি, অধিশোষণ মেকানিজমের উপর ভিত্তি করে ভাগ করতেছি। মেকানিজম বা ক্রিয়া কৌশল অ্যাকচুয়ালি অধিশোষণ। আরেকটা হচ্ছে বন্টন। এটা কি? বন্টন বা পার্টিশন বলে ইংলিশে, আমি বন্টনই লিখি। বন্টন, বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে করে ভাগ করতেছি। অধিশোষণ মেকানিজমের উপর ভিত্তি করে করে আপনি যেই যে ক্রোমাটোগ্রাফিগুলো পাবেন, এখানে আপনি দুইটা পাবেন, একটা হচ্ছে সিসি, আর একটা পাবো হচ্ছে টিএলসি। আর এইখানে যেটা পাবো, এইখানে বন্টনের উপর ভিত্তি করে করে যেটা পাবো, এটা কিন্তু এমসিকিউ আসে। হ্যাঁ, এই যে ডেলি পরীক্ষায় যেদিন দিব ওই দিনই দেখবো এমসিকিউ আসবে, নিচের কোনটার উপর ভিত্তি করে করে ভাগ করা হচ্ছে। এখানে আমরা পাবো পিসি, আর একটা পাবো হচ্ছে জিসি। এগুলোর মানে কি ভাই? সো ফুল ফর্মগুলো জানতে হবে। সো ফুল ফর্মগুলো লিখে দিই। সিসি এটার মানে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি। টিএলসি একটু 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 ফাঁকিবাজি করব, খুব বেশি না, একটু ফাঁকিবাজি করবো, যে ডট ডট দিব আর কি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। পিসি মানে কি ভাই? পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। জিসি মানে কি? জিসি মানে হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, সো ফুল ফর্মগুলো আমি লিখে দিলাম এখানে। সো এই ফুল ফর্মগুলো লাগবে, সো লিখে দিলাম এখানে, কোনো প্যারাই নেই। সো আমরা
ক্রোমাটোগ্রাফিকে ভাগ করলাম। এখন আমি জানি অনেকের মাথায় অনেক কিছু ঢুকতেছে ভাই, অধিশোষণ বুঝলাম, আবার বন্টন আপনি কিমনে আনলেন বা কিভাবে কি হলো এগুলো তো কিছুই বুঝতেছি না। আমি আস্তে আস্তে আগাবো, সবগুলো এগুলো বোঝাই দিব, টেনশন নেই। হ্যাঁ আচ্ছা, না আমার সাথে সাথে কেন নোট করবো এগুলো? তো এইগুলো এখনো যদি এগুলো এখনো কনফিউশন থাকে তাহলে হবে এই একটু পরে পিডিএফ, এটা একটু পরে আপলোড হয়ে যাবে, তো তখন ইনশাল্লাহ ওই পিডিএফ দেখে দেখে নোট করবো। এখন খালি কথা শুনতে থাকি, এখন কেন নোট করবো ভাইয়া? এখন নোট করার দরকার নেই, এখন নোট করার কোনো দরকার নেই। ওকে, ক্রোমাটোগ্রাফির টাইপ করে ফেললাম, ক্রোমাটোগ্রাফির টাইপ হয়ে গেছে। এখন আমি একটা ক্রোমাটোগ্রাফি, এগুলো লেখা আছে সব, পিসি মানে কি ওইগুলো একটু তাকাই একটু তাকাই একটু তাকাই, সব লেখা আছে, সব লেখা আছে। যে আমার জিজ্ঞেস করার আগে ভাই একটু আশেপাশে চক্ষু মিলিয়ে তাকাই, চক্ষু মিলিয়ে তাকাই, এখানে সব লেখা আছে, তাকাই তাহলে চলে আসবে ইনশাল্লাহ। সো এবার আমরা একটা ছোট্ট জিনিস আগে একটু দেখাই জিনিসটা। সো এখানে আসলে কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা শুরু করব, কিভাবে কাজ করি, কিভাবে কি হয় সব কিছু আগে বুঝাই। সো কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি, পুরো জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করব। এটা একটা বোঝার পরে সবকিছু একদম সহজ হয়ে যাবে, বাট এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা একটু ভালো করে বুঝতে হবে। একটু বিল্ড আপ করতে কষ্ট হবে শুরুতে, মানে ব্রেইনে ঢুকাইতে, কারণ এটা বললাম তো ল্যাবের কাজ। সো ল্যাবে আসলে ব্যাপারগুলো একটু একটু করলে ভালো লাগে। আমি আমার পার্সোনাল লাইফে কলেজে করছি, একটা ক্রোমাটোগ্রাফি করছি, আমাদের একটা করাইছিল লাকিলি। এখন আমি জানি না করাই কিনা, করাবে হয়তো বা, যারা ফার্স্ট ইয়ারে আছে তারা হয়তো বা করাবে। একজনটা ভালো কথা জিজ্ঞেসে, ভাই আজকে ক্লাসটা কি ইম্পর্টেন্ট? কেমিস্ট্রিতে আসলে সবই ইম্পর্টেন্ট, বাট যদি প্রায়োরিটি সেট করতে বলি, আজকে ক্লাস থেকে মোস্ট অফ দ্য কেসেসে এমসিকিউ আসে, সিকিউ এখন পর্যন্ত আসে নাই, কিন্তু তার মানে এই না যে আসবে না। সো আসলে আল্লাহ তালা ভালো জানে কি হবে, বাট টু বি এক্সাক্ট এর থেকে বেশি ম্যাক্সিমাম কেসে এমসিকিউ আসে, বাট প্রসেসগুলো জানতে হবে। সিকিউ চলে আসলে কিন্তু ঝামেলা, কারণ এখন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, পিসি দেখা যাচ্ছে না কেন? পিসি দেখা যাবে না কেন? সবই তো দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আগাই। কলাম ক্রোমাটোগ্রাফি কিভাবে বানাবো ভাইয়া জিনিসটা দেখাই দেখাই দেখাই। আমরা গতদিন একটা বুলেট আঁকছিলাম, মনে আছে? অনেক সুন্দর করে একটা বুলেট আঁকছিলাম, কষ্ট হয়েছিল, বেশ ভালো কষ্ট হয়েছিল। আর একটা বুলেট এখানে আঁকি, আজকে আবার একটা বুলেট আঁকবেন? ইয়েস, আর একটা বুলেট আঁকবো। এখানে বুলেটের মাথাটা দিলাম, চলে। এরপরে চলে, ওকে। সো ওদের বুলেট আঁকা শেষ। ফুল স্ক্রিন, ওটা তো অনেক সাইডে না, ওটা দেখা যাচ্ছে না ভাইয়া? ভাইয়া ওটা দেখা যাচ্ছে না স্ক্রিনে? দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে কি করবো ভাই? দাগ কাটে ফেলবো, দাগ কাটে ফেলবো, বুলেটে দাগ কাটা, দাগ কাটা, দাগ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা। সেই কুমিরের গল্প, তাই না? খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, এই যে খাঁজ কাটা। এই একটা বুলেট নিয়ে নিলাম আমরা। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা কি করব? এটার ভিতরে, এটার ভিতরে, এইটার ভিতরে একটা কলাম বানাবো। কি বানাবেন? একটা কলাম। এইটার ভিতরে একটা কলাম বানাবো। কেন ভাই বলতেছি, আমি সব কিছু এক্সপ্লেন করবো, বাট বিল্ড আপ করাটা একটু ব্যাপার স্যাপার আর কি। এখানে একটা কলাম বানাবো, একটা কলাম বানাবো, কলাম বানায়া এইখানে আমরা একটু পুরাটাই ভরে দিব। এত প্যারা কে খাবে? এটা একটা ভরে দিব। চলে। এই বুলেটের ভিতরে একটা কলাম দিয়ে দিলেন নাকি? হ্যাঁ ভাই, একটা কলাম ভরছি। সেই সেই সেই, ওকে। সো এটার ভিতরে আমরা একটা কলাম নিয়ে আসলাম। এই কলামটা কার তৈরি এটা একটু বুঝাই। এই কলামটা এখানে কি বানাইলেন? একটা কলাম। ইয়েস, এখানে আমরা একটা কলাম বানাইছি, এখানে একটা কলাম বানাইছি পুরোটার মধ্যে, এটুকুর মধ্যে একটা কলাম বানাইছি, কলাম। এটা একটা কলাম। এই কলামটা কিসের তৈরি? এই কলামটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অথবা সিলিকন ডাইঅক্সাইডের তৈরি। কার তৈরি ভাই? অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইডের তৈরি। এটা কেন বানাইছেন, কি করবেন আমরা পরে দেখাইতেছি, বাট এটা আপাতত বানাইছি। এটা একটা কলাম বানাইছি, এবং এই যে কলামটা বানাইছি, এই কলামটা একটা পোলার, মানে এদের ধর্ম কি? এদের ধর্ম হচ্ছে পোলার।
তাহলে এদের সারফেসে কি জানি হবে, আটকায় যাবে। এদের সারফেসে কি হবে, আটকায় যাবে। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি কিসের উপর ভিত্তি করে কাজ করে, অধিশোষণ। সো এটা লিখে রাখি, বেসড অন অধিশোষণ, বেসড অন অ্যাডজর্পশন মেকানিজম, অ্যাডজর্পশন মেকানিজম, অ্যাডজর্পশন মেকানিজম, এটা আমরা অলরেডি জানি। অধিশোষণ ক্রিয়া কৌশল মেকানিজম ফলো করে সে, ভালো কথা ভালো কথা। এখন আমরা এখানে একটা কলাম বানাইছি যেটা অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে বানানো হয়েছে। এটা পোলার, এটা স্থির, এটা এই কলামের ভিতরে কি থাকবে, স্থির। তাহলে এটা একটু খেয়াল রাখা, এটা স্থির অবস্থায় আছে। এটা এই কলামেরটা এখানে যেটা কলামের ভিতরে মানে এই পুরা টিউবের ভিতরে যেটা বানাইছি এটা কি থাকবে, স্থির। এটা কি থাকবে, স্থির থাকবে, স্থির। ইংলিশে কি বলে, এটাকে বলে স্টেশনারি, স্টেশনারি, স্টেশনারি বলে। এটা স্থির, এটা আমরা বানাই ফেলছি এখানে। আমি তো বলতেছি এটা বিল্ড আপ একবার করতে পারলে বাকিগুলো অনেক সহজ হবে। একটু বিল্ড আপটা করতে হবে আমাদের, ঠিক আছে? ওকে ওকে ওকে। সো এবার আমরা বাইরে থেকে কারে অ্যাড করব, বাইরে থেকে এইখানে একটু ভালো করে আমরা বাইরে থেকে এইখানে একটা এলিমেন্টকে অ্যাড করব বা একটা স্যাম্পলকে অ্যাড করব, একটা নমুনাকে অ্যাড করব। ওই স্যাম্পলের ভিতরে দুইটা উপাদান আছে, এ আর বি, এই দুটো উপাদান আছে, এই দুটো উপাদান আছে। ওই স্যাম্পলটা দুটো উপাদানের সমন্বয় তৈরি। একটু এর পরিচয়টা দিই। এ হচ্ছে হাইলি পোলার, হাইলি পোলার। আর বি যেটা আছে, বি যেটা আছে এটা হচ্ছে লেস পোলার, লেস পোলার। ঠিক আছে? এই যে ভালো করে শুনতে হবে কথাটা, কিন্তু ভালো করে শুনতে হবে। এ হচ্ছে হাইলি পোলার, আমরা একটা এলিমেন্টকে অ্যাড করলাম যেটা হচ্ছে স্যাম্পল, এটার ভিতরে এ আর বি আছে। এই এ আর বিকে আমরা আলাদা করতে চাচ্ছি, এই জন্য একটা কলাম বানাইছি ভিতরে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইডের। এখন এ হচ্ছে হাইলি পোলার, এই স্টপ কোডটা এখানে অফ অবস্থায় আছে ভাইয়া, এটা একটু অফ অবস্থায় এখানে আছে, ঠিক আছে? তাহলে এখন এ হচ্ছে হাইলি পোলার, বি হচ্ছে লেস পোলার। এখন এই স্যাম্পলটাকে যখন এখানে অ্যাড করব, ভালো করে শুনতে হবে, এই স্যাম্পলটা যখন অ্যাড করব, এই স্যাম্পলটা কিন্তু এই বুলেটের ভিতর দিয়ে খুব সহজে যাইতে চাবে, ব্যাপারটা এমন না। আমরা এখন কি করব, লাইক আমি যদি বুঝাই, আমার হাতে এখানে একটা ময়লা আছে, তো আমি ময়লাটাকে সরাইতে আমি কি কি অ্যাপ্লাই করতে পারি, ফু দিলাম, ময়লা চলে গেল। কিছু কিছু ময়লা থাকে কীটাণু, হ্যাঁ, যেগুলো ফু দিলে যায় না, তখন আমাদের কি করতে হয় জানি, হাত ধুইতে হয় পানি দিয়ে। এই যে পানির মাধ্যমে দূর করতেছি, এটাকে আমরা বলি দ্রাবক। পানিকে কি বলি, দ্রাবক। তো এখন এটার ভিতরে আমরা কি করবো, একটা অর্গানিক সলভেন্ট অ্যাড করবো। কারে অ্যাড করবেন ভাইয়া, জৈব দ্রাবক। কারে অ্যাড করবো, জৈব দ্রাবক, অন্য কালার নেই, বোঝা যাবে না। কারে অ্যাড করবো, জৈব দ্রাবক অ্যাড করবো। এখানে একটা জৈব দ্রাবক অ্যাড করব, জৈব দ্রাবক অ্যাড করব। এই জৈব দ্রাবক যেটা আছে সেটা হচ্ছে CCl4। আমাদের জন্য আপাতত ল্যাবে খুব ভালো পাওয়া যায় CCl4, তাই CCl4 কে অ্যাড করে ফেললাম। এবং একটা খুবই মজার কথা আছে, এই CCl4 যেটা অ্যাড করলাম এটা কিন্তু নন পোলার, মানে আমি যে দ্রাবকটা অ্যাড করলাম সেটা হচ্ছে নন পোলার। এখন আমরা যদি একটু জিজ্ঞাসা করি, এই নন পোলার যে এলিমেন্টটা আমরা অ্যাড করলাম, এই যে নন পোলার যে এলিমেন্টটা অ্যাড করলাম, এটা কি এখানে স্থির থাকবে না চলতে থাকবে? এটা কি স্থির থাকবে না চলতে থাকবে? এটা কি স্থির থাকবে নাকি চলতে থাকবে? তো উত্তর হচ্ছে, ভাই আপনি যেহেতু দ্রাবক অ্যাড করছেন CCl4, এটা নন পোলার, তো চলতে থাকবে। তাহলে এটা গতিশীল, এটা গতিশীল থাকবে। তাহলে এইটা যেটা অ্যাড করছেন এটা গতিশীল থাকবে। তাহলে এটা মুভিং থাকবে, এটা লিখে ফেলি, মুভিং। আমরা ইংলিশে এটাকে আরেকটা নামে বলি, এটাকে আমরা বলি মোবাইল ফেস। মোবাইল মানে বুঝি তো গতিশীল, মোবাইল ফেস, মোবাইল ফেস বলে ফেলি, গতিশীল দশা। এইবার মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমার কথাগুলো শুনতে হবে। বিল্ড আপ হয়ে গেছে, বিল্ড আপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমার কথাগুলো একটু শুনতে হবে। আবার শুরু থেকে বলি। ফার্স্ট একটা বুলেট নিছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। বুলেট একটা কলাম বানাইছি, কলাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইডের, যেটা স্থির, নড়বে না। এটার ভৌত অবস্থা আমরা এখানে পেস্ট আকারে দিই, সো স্লারি বা কাই আকারে দিই। কাই, ওই যে রুটি বানানোর আগে যেরকম কাই বানায় না, কাই, ওই কাই আকারে দিই। এটা পোলার পদার্থ, এটা স্থির অবস্থায় আছে, বানাইছি এটুকু। একটা নমুনা আমরা নিছি যেটাকে আলাদা করতে হবে, যেটার ভিতরে এ আর বি আছে। এ অনেক বেশি পোলার, বি হচ্ছে কম পোলার। এই নমুনা যখন অ্যাড করছি, সাথে আমরা একটা জৈব দ্রাবক অ্যাড করছি, কারণ এই জৈব দ্রাবক এই নমুনাকে নিয়ে যাবে এই কলামের ভিতর দিয়ে। আরে দেখা যাচ্ছে না, এই নমুনা জৈব দ্রাবক এই নমুনাকে নিয়ে এই কলামের ভিতর দিয়ে যাবে, তারপর এইখানে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এই কলামের সারফেসে যখন আসবে, এই কলামের সারফেসে যখন আসবে, এও আসবে বিও আসবে, কোনটা এই সারফেসে সবচেয়ে বেশি অধিশোষিত হবে এটা আমাকে একটু জানাই। এখানে কোনটা এই কলামের সারফেসে সবচেয়ে বেশি অধিশোষিত হবে, আটকায় যাবে, কোনটা 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 সবচেয়ে বেশি আটকায় যাবে, এ না বি? কলাম মানে একটা সারফেসের মধ্যে একটা পার্ট বানাইছে, জায়গা দেখতে কলামের মতো লাগে আর কি।
কোনটা সবচেয়ে বেশি আটকে যাবে? হাই রে, মানুষজন বি কেন বলতেছে? আমি একটু আগে এটা শিখাইলাম, মানুষজন কেন বি বলতেছে, ওয়াই, তাদের দাবিটা কি, তাদের দাবিটা কি? হ্যাঁ, কেন বি বলতেছে, ওয়াই ম্যান? আচ্ছা, যারা বি বলতেছে তাদেরকে একটু বুঝাই, এটা নন পোলার বা লেস পোলার, এটা অনেক বেশি পোলার না, তাহলে পোলার পোলারের সাথে ইন্টারাকশন হবে, এটা তো পোলার, এটা এটার সাথে ইন্টারাকশন হবে, তাহলে এটা আটকায় যাবে, এখানে এ বেশিক্ষণ আটকায় যাবে, বি সবার আগে এখানে চলে আসবে। এই যে একটু আগে এটা দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে, আরে দূর, এখানে বি একটু আগে দেখাইতেছিলাম, এই যে এ এ এখানে বেশি পোলার ছিল, এখানে বেশি আটকায় ছিল, বি এখানে চলে আসছিল, এটা দেখাইছিলাম। যেটা কম পোলার বা যেটার নন পোলার অ্যাকচুয়ালি মানে অপোলার, সেটা তো এই সারফেসে থাকবে না, সেটা চলে যাবে, সেটা তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। এই যে যেটা সারফেসে বেশি আটকায় থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি এ। তাহলে আমরা যদি এখানে একটু 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 কথা আছে, এই যে এইখানে এ সবচেয়ে বেশি আটকায় থাকবে, এ এই সারফেসে আটকায় থাকবে, আটকায় থাকবে বলতে সবচেয়ে বেশি অধিশোষিত হবে। তারপরে কে যাবে? তারপরে এখানে সবার আগে কে চলে আসবে? সবার আগে এই যে এইদিকে সবার আগে কে চলে যাবে ভাই? সবার আগে আমরা কে চলে যাবে? এখানে সবার আগে বি চলে যাবে। সবার আগে কে চলে যাবে? বি চলে যাবে। সবার আগে আমাদের বি চলে যাবে। এটুকু ক্লিয়ার কিনা? মুভিং মানে যেটা চলতেছে কি? মুভিং মানে এটা এটা আমরা চাই না। মুভিং মানে যেটা চলতেছে গতিশীল, গতিশীল মুভিং মানে কি? যেটা চলতেছে। এখন আমরা একটু খেয়াল করি, এখানে একটু খেয়াল করি। আমাদের একটা কলাম ছিল, কথাগুলো শুনি। কলাম ছিল যেটা স্থির, একটা দ্রাবক যোগ করছিলাম যেটা সচল। দ্রাবক যোগ করে কি করছিলাম? দুইটা এলিমেন্টকে ওই কলামের ভিতরে নিয়ে আসা একটারে সারফেসে অধিশোষণ করায় ফেলছিলাম, আরটারে পাঠিয়ে দিয়েছিলাম, আলাদা করে ফেলছিলাম। তাহলে দুইটা বেসিক পার্ট হচ্ছে এইখানে। একটা দ্রাবক থাকবে, জৈব দ্রাবক, যেটা অপোলার হবে, যেটা গতিশীল থাকবে, সেটা সচল দশা হবে, যেটা সচল চলতে থাকবে। একটা নিশ্চল দশা থাকবে, যেটা স্থির বা স্টেশনারি। ক্রোমাটোগ্রাফি এই দুটো জিনিস 100% থাকবে, একটা স্থির আর এটা মানে এটা স্থির, এটা সচল, এই দুটো জিনিস 100% থাকবে। আর যে উপাদানটা অ্যাড করতেছি ওই উপাদানটা এক একজন এক একভাবে আলাদা হয়ে এখানে সারফেস আটকায় যাবে। এখানে আটকায় গেছে অধিশোষণের উপর ভিত্তি করে। সবাই যে অধিশোষণের উপর ভিত্তি করে আটকাবে, নট লাইক দিস। এখানে অধিশোষণের উপর আটকায় গেছে সবার আগে, তাহলে কি আলাদা হয়ে গেছে? বি আলাদা হয়ে গেছে। এটা 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 কি আমার ক্লিয়ার কিনা? ল্যাবে সিসিএল4 বেশি দেওয়া হয়, ল্যাবে সিসিএল4 বেশি দেওয়া হয়। এটা তো অপোলার, এটা একে নিয়ে যাবে না তো, এটা বিকে নিয়ে যাবে। একে কেন নিয়ে যাবে? আমার তো একে এত এইখানে আটকায় যাবে, একে নিয়ে যাবে না। এটা এমন না যে এটার সাথে কানেকশন, ইন্টারাকশন। এখানে আমার হাতে যদি কোনো একটা পানি মানে একটা ময়লা থাকে, নট ম্যান্ডেটরি যে সবসময় পানিতে দ্রবীভূত হইতে হবে। লবণ যদি থাকে, আমি যদি পানি দিই, এটা কিন্তু মিশে যাবে। কিন্তু আমি যদি কলমটা রাখি, তারপর যদি পানি দিই, এটা কি মিশবে না? মিশবে না। কিন্তু পানির ফ্লোতে সেই হতো যাবে, সে যাবে না? সেও তো যাবে, স্বাভাবিক না? আমি যদি এখানে পানির একটা বিশাল ফ্লো দিই, তাহলে এটা হয়তো পানিতে মিশবে না, কিন্তু তার মানে এই না যে সে পানির সাথে ফ্লো করবে না, পানির সাথে সাথে ফ্লো করবে। তারপরে সারফেসে এসে আটকায় যাবে। হচ্ছে সারফেসে আটকায় যাবে। এটা আমরা অলরেডি বলছি কেন সারফেসে আটকে যায়। এখন তাহলে ক্রোমাটোগ্রাফির জন্য একটা মেইন এলিমেন্ট কি বলতে পারি আমরা? এই যে এইখানে আমরা এখন 3 স্টারে চলে আসি। 3 স্টার কি বলবো? ক্রোমাটোগ্রাফি যখন আমি বলতেছি, ক্রোমাটোগ্রাফি যখনই আমি ক্রোমাটোগ্রাফি বলতেছি, তখন এটার মধ্যে দুইটা উপাদান মাস্ট, দুইটা জিনিস মাস্ট থাকতে হবে। একটা স্টেশনারি ফেস, যেটা স্থির দশা, স্টেশনারি ফেস, স্টেশনারি ফেস। বাংলা কোন ভাই? বাংলা স্থির দশা, যেটা স্থির থাকে, যেরকম কলাম ক্রোমাটোগ্রাফিতে কলামটা স্থির দশা। আর এটা কি ভাই? মোবাইল ফেস বা মুভিং ফেস। আমি বাংলাটা লিখে দিচ্ছি, যে একজন জিজ্ঞেস করতেছিল যে মোবাইল বা মুভিং মানে কি। মোবাইল ফেস এটা মানে হচ্ছে গতি দশা বা গতিশীল দশা, যেটা চলছে গাড়ি, এরকম গতিশীল দশা। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। ক্রোমাটোগ্রাফির দুইটা জিনিস মাস্ট লাগবে। এটা আসলে প্রপার্টিজ গুলা কি প্রশ্নে বলা থাকবে কিনা, এবি কোনটা পোলার কোনটা কম পোলার, এটা কি বলা থাকবে কিনা? অবশ্যই, নাহলে আমরা কেমন আলাদা করবো? এটা ছাড়া তো সম্ভব না। আর ওই যে পোলারের প্রপার্টিজের অর্ডার তো দেখাইছি একটু আগে দেখাইছি না? এটা দেখাইছি, এখন শেষ হয় নাই। এইবার বেশ মজার একটা কাজ আছে, এটা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এটা পরে আনতেছি। এইখানে এটা একটু কপি করি আমরা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইখানে এইগুলো আমরা সব মুছে দিব। মজার কাজ, মজার গল্প আছে কিছু। ওকে, আলহামদুলিল্লাহ। সো এবার এইখানে যে স্যাম্পলটা অ্যাড করছি না, এই স্যাম্পলটা একটা স্পেশাল নাম আছে। যে স্যাম্পলটা অ্যাড করছি এটা একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হয় অ্যানালাইট, যেটাকে আমরা অ্যানালাইসিস করতেছি। কি বলা হয়? অ্যানালাইট। কি বলা তোরে? এই যে অ্যানালাইট ভাই, অ্যানালাইট। একটু খেয়াল রাখি, এটা হচ্ছে অ্যানালাইট। ওকে, এরপরে যে দ্রাবকটা অ্যাড করতেছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইলিউয়েন্ট।
ইলিউয়েন্ট, ELUAENT, ইলিউয়েন্ট। কি বলা হয় এটাকে? ইলিউয়েন্ট। যে দ্রাবকটা অ্যাড করতেছি সেটা কি বলা হয়? ইলিউয়েন্ট। যে দ্রাবকটা অ্যাড করতেছি সেটাকে কি বলা হয়? ইলিউয়েন্ট। যে এলিমেন্টটা অ্যাড করতেছি, যে স্যাম্পলটা অ্যাড করতেছি সেটাকে বলা হয় অ্যানালাইট, কারণ তার উপর আমি অ্যানালাইসিস চালাচ্ছি। পুরো প্রসেসটা কোথায় হচ্ছে? কলামের ভেতরে না? এই কলামের ভিতরে কি হয়? প্রসেসটা হয়। কলামের ভিতরেই প্রসেসটা হয় স্বাভাবিকভাবেই। এই কলামের ভিতরে যে প্রসেসটা হয় সেটাকে বলা হয় ইলিউশন। কলামের ভিতরে যে প্রসেসটা হয় সেটাকে বলা হয় ইলিউশন। এইখানে ফার্স্ট আলাদা কে হবে? আমি যদি জিজ্ঞেস করি প্রথম আলাদা কে হবে, এই পুরা সেটআপে আমরা যেটা লিখছি, প্রথম আলাদা কে হবে? প্রথম আলাদা কে হবে? একটু যদি জিজ্ঞেস করি কে আলাদা হবে, একটু উত্তরটা জানাই আমাকে। প্রথম কে আলাদা হবে? প্রথম কে আলাদা হবে? প্রথম কে আলাদা হবে? প্রথম কে আলাদা হবে? বি। প্রথম কে আলাদা হবে? প্রথম কে আলাদা হবে? বি। প্রথম কে আলাদা হবে সেটা হচ্ছে বি। এটা বি। এই বি কে বলা হয় ইলিউয়েট। ইলিউয়েট কি বলা হয়? ইলিউয়েট। বি কে কি বলা হয়? ইলিউয়েট। ক্লিয়ার কিনা ভাই? একটু পুরাটা বুঝান। যে নমুনা অ্যাড করছি সেটাকে বলা হয় অ্যানালাইট, যে দ্রাবক অ্যাড করছি সেটাকে বলা হয় ইলিউয়েন্ট, পুরো প্রসেসটার নাম ইলিউশন, যে আগে আলাদা হয়ে যায় তাকে বলা হয় ইলিউয়েট। ঠিক আছে? ক্লিয়ার 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 ক্লিয়ার। কলাম ক্রোমাটোগ্রাফি ডান। আচ্ছা, মোহাইমিন না, সে বলতেছে ভাই আমি যদি এগুলো উল্টাপাল্টা করে দিই, একটা নন পোলার নিলাম একটা পোলার নিলাম, মানে এগুলো বানানো হয়েছে এই মেকানিজমের উপর বেস করে করে, উল্টাপাল্টা করলে সেটার নাম আর অন্য কিছু হবে। আমরা সেকেন্ডারি গেলে পড়বো, ক্রোমাটোগ্রাফি আমাদের সেকেন্ডারিও আছে। ঠিক আছে? আচ্ছা, আহ ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, সো এইবার আমি এটা তো বুঝছি যে কোনো ক্রোমাটোগ্রাফিতে দুইটা জিনিস মাস্ট থাকবে। সো আমি এখানে একটা কাজ করি, তাহলে ক্রোমাটোগ্রাফির বেসিকগুলো একটু লিখে দিই। সো আমি একটু লিখি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি আমাদের আজকে এখানে তিনটা আছে। ফার্স্ট ইয়ারে তিনটা ক্রোমাটোগ্রাফি আছে, সেকেন্ড ইয়ারে আছে দুইটা, এই হচ্ছে পাঁচটা। আমরা পাঁচটা ক্রোমাটোগ্রাফি পড়বো অ্যাকচুয়ালি। তারপর এখানে লিখবো মোবাইল ফেস। মোবাইল ফেস বাংলাগুলা জানি আমরা, মোবাইল ফেস। তারপর এইখানে দিব স্টেশনারি ফেস। স্টেশনারি ফেস। স্টেশনারি ফেস স্থির দশা। যে কোনো ক্রোমাটোগ্রাফিতে এটা যে থাকে এটা আমরা জানি 100% ভাই, এটা আমরা জানি। সো আমরা একটু লিখে ফেলি। আমরা কোনটা কোনটা লিখবো? কলাম ক্রোমাটোগ্রাফি লিখবো, অলরেডি লেখা হয়েছে এটা। তারপর লিখবো টিএলসি, তারপর লিখবো পিসি। আসলে লিখে ফেলি সিসি, তারপর লিখবো টিএলসি, এরপর লিখবো পিসি। এই যে এইখানে যে চার্টটা বানাচ্ছি এটা একটা 5 স্টার চার্ট। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় এন থেকে 100% একটা দুটো এমসিকিউ থাকবে 100%। ঠিক আছে? এই যে সোমারি দিচ্ছি, এই সোমারিটাই দিচ্ছি এখন। সো এইখানে কলাম ক্রোমাটোগ্রাফি যখন নিচ্ছি তখন মোবাইল ফেস কে ছিল? অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্ট অর্থাৎ জৈব দ্রাবক। বাংলা কোন ভাই? এইটার বাংলাটা একটু লিখে এই পাশে, অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্ট বাংলা হচ্ছে জৈব দ্রাবক। জৈব দ্রাবক। ঠিক আছে? অর্গানিক সলভেন্ট। অরুণ বল। ওকে 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 ওকে, ঠিক আছে। সো জৈব দ্রাবক এইখানে, এটার মধ্যে এটাও অর্গানিক সলভেন্ট, এটার মধ্যে এটাও অর্গানিক সলভেন্ট, দুইটার মধ্যেই তিনটার মধ্যেই অর্গানিক সলভেন্ট। স্টেশনারি ফেস কি হবে? লাবিবা জিজ্ঞেস করছে ভাই একটু কি বি আটকাবে না? টাফ, খুবই কম আটকাবে লাবিবা, খুবই কম আটকাবে, বি খুবই কম আটকাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, সো এইখানে আমরা যদি একটু চিন্তা করি, আমরা স্টেশনারি ফেস কলাম ক্রোমাটোগ্রাফিতে কারে জানি রাখছিলাম? অ্যালুমিনিয়াম অক্সাইড। আর জানি কারে রাখছিলাম? সিলিকন ডাইঅক্সাইড। এটা জানি কি ছিল? পোলার। কি ছিল? পোলার। পোলার যেহেতু, তাহলে একটু এরকম গোল্লা দিয়ে রাখি যাতে আমাদের সহজ হয়। এটা পোলার ছিল ভাই। টিএলসি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে কাদেরকে নেবেন? সেম, এখানে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড নেই, Al2O3 নেই, এখানে ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি, ম্যাগনেসিয়াম অক্সাইড নিতে পারি, সিলিকা জেল নিতে পারি, সিলিকন ডাইঅক্সাইড নিতে পারি, ম্যাগনেসিয়াম কার্বনেট নিতে পারি, ইভেন দো স্টার্চ পাউডার নিতে পারি। স্টার্চ রে ভাই, স্টার্চ পাউডার নিতে পারি। ভাই স্টার্চ মানে কি আবার? হ্যাঁ, এই স্টার্চ মানে হচ্ছে আমরা বায়োলজিতে পড়ার কথা স্টার্চ C6H10O5, এটা একটা পলিমার বেসিক্যালি, এখানে N থাকে। ঠিক আছে? এটা হচ্ছে স্টার্চের ফর্মুলা। সো এটা একটু মনে রাখতে হবে।
এটা কার ফর্মুলা ভাইয়া? স্টার্চের ফর্মুলা। সেটা হচ্ছে স্টার্চের ফর্মুলা। আর পিসি যেটা আছে পেপার ক্রোমাটোগ্রাফি, এখানে আমরা নর্মালি সেলুলোজকে নিই। সেলুলোজ চিনি, কাগজের প্রধান উপাদান। পিসি পেপার ক্রোমাটোগ্রাফি। আমরা একটু পরে পেপার ক্রোমাটোগ্রাফির একটা টেস্ট আজকে একটু আমি চেষ্টা করবো দেখানোর, স্পেশালি যারা ওই যে কলেজে আছে, নর্ডেম কলেজে যারা আছে তারা এটা করবে লেবে, তাও আমি একটু চেষ্টা করবো। এটাতে আসলে ফিল্টার পেপার ইউজ করা হয়, ওয়াটম্যান ফিল্টার পেপার ইউজ করা হয়। ওয়াটম্যান দামি, বেশ ভালোই দামি। ওয়াটম্যান ফিল্টার পেপার ইউজ করা হয়, ওয়াটম্যান ফিল্টার পেপার ইউজ করা হয়। সো একটু যদি কেউ জিজ্ঞেস করে যে পেপার ক্রোমাটোগ্রাফিতে কোন ফিল্টার পেপার ইউজ করা হয়, সেটা কোনটা? সেটা হচ্ছে ওয়াটম্যান ফিল্টার পেপার। আচ্ছা, এমন কথা হচ্ছে ভাই, অর্গানিক সলভেন্ট এই যে লিখছিলেন জৈব দ্রাবক, এরা কারা কারা আছে? এদেরকে একটু লেখেন ভাই, এরা কারা কারা আছে? এই স্লাইডটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। যতগুলো পয়েন্ট লিখছি সবগুলাই খুবই ইম্পর্টেন্ট। এখানে যা যা লিখছি, ঠিক আছে? অর্গানিক সলভেন্ট CCl4 আছে, তারপর কি আছে? প্রোপানুন, অ্যাসিটোন আছে, কিটোনের প্রথম সদস্য অ্যাসিটোন, CH3 COCH3। তারপর আছে ফিউরান, এই কম্পাউন্ডটা একটু দেখতে উইয়ার্ড, স্টিল আমাদের লাগবে এই কম্পাউন্ডটাকে। আমরা যখন অ্যারোমেটিক কম্পাউন্ড পড়বো তখন এটাকে লাগবে, ফিউরান। সো ফিউরানকে আমরা ইউজ করি, এটা ইউজ করি না ধু। ওকে, সো ফিউরানকে ইউজ করি। এছাড়া অ্যালকোহলকে ইউজ করি। এত কিভাবে মনে রাখবো? মানে মনে রাখা তো সহজ, এগুলো তো কঠিন না, এগুলো সহজ আছে। তো ROH। আমরা চাইলে ক্লোরোফর্মকে ইউজ করতে পারি। ক্লোরোফর্ম একটা জৈব দ্রাবক, ক্লোরোফর্ম যেটা আছে সেটাও জৈব দ্রাবক, CHCl3। তবে একটু খেয়াল রাখা, এটা কিন্তু পোলার, এটাও কি পোলার। এটা একটু খেয়াল রাখা, এটা একটু ভালো করে খেয়াল রাখা, এই দুটা কিন্তু পোলার মানে ভাইয়া প্লাস মাইনাস আছে। আর এই যে CCl4 আর অ্যাসিটোন, এটা হচ্ছে নন পোলার, প্লাস মাইনাস নাই, নন পোলার, প্লাস মাইনাস নাই। না, ভুল করলাম। দেখছো? ছি, ধিক্কার, হ্যাঁ, ছি। এইটা নন পোলার, এটা হচ্ছে নন পোলার। এই যে এই স্লাইডে যা যা লিখছি ভাই, এটা একটু খেয়াল রাখতে হবে, কোনটা কি একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আমরা এখন সবগুলা ক্রোমাটোগ্রাফি আস্তে আস্তে দেখবো। এর মধ্যে অলরেডি আমরা কলাম ক্রোমাটোগ্রাফির পার্টটা দেখে ফেলছি এইখানে, ঠিক আছে? সেই অস্থির। সো কলাম ক্রোমাটোগ্রাফি ডান। আমরা এখন পড়বো হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে TLC। ও, অর্গানিক সলভেন্ট কেন লাগে? বুঝে বলছিলাম তো, নিয়ে যায়, অর্গানিক সলভেন্ট নিয়ে যায়। আমরা কি ব্রেক দিব 5 মিনিট? একটা ছোট্ট ব্রেক দিই। 5 মিনিটস একটা ছোট্ট ব্রেক। 5 মিনিটস একটা ছোট্ট ব্রেক। 9টা 59 বাজে, তো আমরা 10টা 5-এ শুরু করব, ঠিক আছে?
ওকে, সো আমরা শুরু করি আমাদের পরের পার্টটা। আমরা অলরেডি হচ্ছে ক্রোমাটোগ্রাফির কলাম ক্রোমাটোগ্রাফি পড়ে ফেলছি, তারপর হ্যাঁ এলিভেন্ট ইলিউশন অ্যানালাইট এগুলো সব পড়ে ফেলছি আল্লাহর মতে। সো এরপরে আমরা পড়ব হচ্ছে টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বলে, ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। সো আমি যদি একটু শর্ট ফর্মটা লিখি, এটা টিএলসি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ওকে, সো এটা কিভাবে করা হয় পুরো সেটআপটা একটু ব্যাখ্যা করি বা এক্সপ্লেন করি। এখানে আমাদের একটা গ্লাস প্লেট নেওয়া হয়। গ্লাস প্লেট মানে কাচের প্লেট, কাচের প্লেট, গ্লাস প্লেট। এটা একটা গ্লাস প্লেট, গ্লাস প্লেট। এইখানে আমরা ফার্স্টে এই জায়গায় স্যাম্পলটাকে রাখবো, যেই স্যাম্পলটা আছে এটার মধ্যে স্যাম্পলটাকে রাখবো। এই যে এটাকে আমরা অ্যানালাইট হিসেবে কাজ করতেছি, এটার মধ্যে স্যাম্পলটা আমরা নিলাম। এটার ভিতরে দুইটা এলিমেন্ট আছে, মনে আছে না, এ আর বি, মনে আছে না? ঠিক আছে, সো এটার ভিতরে দুইটা এলিমেন্ট আছে, এ আর বি, মনে থাকার কথা। সো এইখানে এটার ভিতরে লিখে রাখি, এটার ভিতরে দুইটা এলিমেন্ট আছে, এ আর আছে বি। এবং এইখানে একটু খেয়াল করা, এ হচ্ছে বেসিক কাহিনী একই, বেসিক কাহিনী একই। এ হচ্ছে হাইলি পোলার, মনে থাকার কথা, এ হচ্ছে হাইলি পোলার মানে অনেক বেশি পোলার এটা। আর বি হচ্ছে লেস পোলার, লেস পোলার, লেস পোলার। এটাকে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বলার কারণ হচ্ছে এইটার মধ্যে আমরা একটা লেয়ার সেট করি, খুবই পাতলা একটা লেয়ার সেট করি। এইখানে একটা লেয়ার সেট করি, মানে একটা গ্লাসের উপরে ওই যে যদি আমরা স্লাইডে কখনো কাজ করে থাকি, হ্যাঁ, যে ব্লাড যখন দেয়, দেখছি কিনা আমরা জানি না, যদি কোনো ব্লাড দেই, যখন ওই যে নার্স বা ডক্টর যে ব্লাড নেয়, তখন ব্লাড নেওয়ার পরে ব্লাডের একটা ছোট্ট পার্ট সে স্লাইডে রেখে দেয় ফর রিসার্চ বা আদার্স ডেটা পারপাস আর কি রেখে দেয়। সো ওই রকম আর কি একটা লেয়ার আমরা এখানে বসায় দিই, এখানে একটা লেয়ার বসায় দিই, একটা পাতলা লেয়ার বসাই। এই লেয়ারটা কিন্তু খুব সাবধান, এটার উপর একটা, এই গ্লাস প্লেটের উপর একটা লেয়ার বা স্তর বসানো হয়। এই লেয়ারটা কার বসানো হয়? এই লেয়ারটা বসানো হয় হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের বা সিলিকা জেলের। সিলিকা জেল, হ্যাঁ, আমরা আপাতত সিলিকা জেল দিচ্ছি, সিলিকন ডাইঅক্সাইড হতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইডও হতে পারে, সমস্যা নেই। এটা আমরা জাস্ট বসাই আর কি এটার উপরে। সো অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকা জেল আর কি। সো আমি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলাম, Al2O3, অথবা অনেক সময় সিলিকা জেলও দেওয়া হয়, সিলিকন ডাইঅক্সাইড দেওয়া হয়। এরা জানি কি ছিল? এরা ছিল হচ্ছে পোলার। এরা কি ছিল? পোলার ছিল। তার মানে পোলার মানে আমরা জানি প্লাস মাইনাস আছে। সো এখন এর মধ্যে দিয়ে আমরা কাকে পাঠাবো? এর মধ্যে দিয়ে আমরা পাঠাবো হচ্ছে অর্গানিক সলভেন্টকে। এই যে এইখান দিয়ে আমরা এখন কি পাস করব? অর্গানিক সলভেন্টকে, অর্থাৎ জৈব দ্রাবককে পাঠাবো, অর্গানিক সলভেন্টকে পাঠাবো, অর্গানিক সলভেন্টকে পাঠাবো। সো এইখানেই একটা মজার খেলা হবে। সো ওই যে একটু আগে বলতেছিলাম, এটা আমাদের সচল দশা, তাহলে এটা হচ্ছে আমাদের মোবাইল ফেস, এটা হচ্ছে আমাদের মোবাইল ফেস যেটা আমরা পাঠাচ্ছি, মোবাইল ফেস। আর এটা আমাদের কি ফেস? এটা আমাদের স্টেশনারি ফেস, এটা আমাদের হচ্ছে স্টেশনারি ফেস, স্থির দশা। এটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেস, স্থির দশা। এটা হচ্ছে স্টেশনারি ফেস। এখন যখন এটা যাচ্ছে, এটার ভিতরে যখন অর্গানিক সলভেন্টটা যাবে, এই লেয়ারের মধ্যে সলভেন্ট একটা দূরত্ব যাবে, এ একটা দূরত্ব যাবে, বি একটা দূরত্ব যাবে। সো এইখানে কি হয়? এখানে ওই যে অধিশোষণ, এটাও কিন্তু অধিশোষণ, বেসড অন অ্যাডসর্পশন মেকানিজম, বেসড অন অ্যাডসর্পশন মেকানিজম। মানে মেকানিজমটা এখনো অ্যাডসর্পশনই আছে, মানে অধিশোষণ, সারফেসে বেসিক্যালি শোষণ হবে, সারফেসে কিন্তু, হ্যাঁ, ভালো করে সারফেসে, পৃষ্ঠের মধ্যে। সো এইখানে এই যে ব্যাপারটা আছে, এই পুরা ব্যাপারটা যখন আমরা আগাইতেছি কাজ, তখন দেখা দেয় ফাইনাল যে আউটপুটটা আছে, ফাইনাল আউটপুটটা বেশ ইউনিক একটা আউটপুট আসে। ফাইনাল আউটপুটটা আমি এখানে লিখতেছি, ফাইনাল আউটপুটটা এই গ্লাস প্লেটের মধ্যে খুবই মজার একটা কাজ হয়, খুবই মজার একটা কাজ হয়। কি মজার কাজ হয়? আমরা এখানে মনে আছে এটা মার্ক করে রাখছিলাম, এটা আমরা মনে থাকার কথা, এখানে মার্ক করে রাখছিলাম। এইখানে তিনটা ডিস্টেন্স পাওয়া যায়, তিনটা ডিস্টেন্স পাওয়া যায় বলতে লিখে দিচ্ছি, এখানে তিনটা ডিস্টেন্স পাওয়া যায় এইরকম। সো আমি যদি একটু চেক করি, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা, যেখানে আমাদের স্যাম্পলটা ছিল, মনে থাকার কথা, এটা আমাদের স্যাম্পলটা ছিল। এরপরে দেখা যায় এই জায়গায় একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করে বা অতিক্রম করে, এইটুকু দেখা যায় দ্রাবক যেটা পাঠাইছি না, দ্রাবক এইটুকু ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করে।
এটুকু দূরত্ব দ্রাবক অতিক্রম করে, দ্রাবক। এটুকু দূরত্ব কে অতিক্রম করে? দ্রাবক। কে ভাইয়া? দ্রাবক। ঠিক আছে, দ্রাবক, ওই যে অর্গানিক জৈব দ্রাবক। এইটুকু দূরত্ব একজনে অতিক্রম করে, এইটুকু দূরত্ব একজন অতিক্রম করে, আর এইটুকু দূরত্ব আরেকজন অতিক্রম করে। এখন আমরা যদি একটু জিজ্ঞাসা করি, এইখানে এইখানে এইটা তো এই যে ব্যাপারটা, দ্রাবক ইংলিশ হচ্ছে সলভেন্ট, আমি একটু লিখি, দ্রাবক ইংলিশ হচ্ছে সলভেন্ট, সলভেন্ট, এটার বাংলা হচ্ছে দ্রাবক, এটার বাংলা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাবক যে দূরত্বটুকু অতিক্রম করে একদম শুরু থেকে, দ্রাবক যে দূরত্বটুকু অতিক্রম করে সেটা হচ্ছে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা আমি সাদা কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দ্রাবক যে দূরত্বটুকু অতিক্রম করে এটা হচ্ছে এই দূরত্বটা, ডিএস। তার মানে শুরু থেকে এই পর্যন্ত দ্রাবক এই দূরটুকু, এইটুকু দূরত্ব অতিক্রম করছে এই যে এইখান থেকে। উফ, আচ্ছা, শুরু থেকে এই যে শুরু থেকে এই পর্যন্ত দ্রাবক অতিক্রম করছে। এখন এইখানে কোনটা এ কোনটা বি? বড়টা এ না ছোটটা এ? কোনটা এ হবে? কোনটা এ হবে? হ্যাঁ, ফেজ চলমান, এখানে কোনটা এ হবে কোনটা বি হবে? মানে বড়টা কি এ হবে নাকি ছোটটা এ হবে? একটু জানাই তো আমাকে, ভাইয়াকে এটা একটু জানাই, বড়টা কি এ হবে নাকি ছোটটা এ হবে? এটা একটু জানাই তো ভাইয়াকে, কোনটা এ হবে? একটু বলে রাখি, এ কিন্তু হাইলি পোলার, সো সারফেসের উপর দিয়ে যখন যাচ্ছে, পাতলা স্তরের উপর দিয়ে যখন যাচ্ছে ওইটাও পোলার। তাহলে কোনটা বেশি যাবে কোনটা কম যাবে? একটু সাবধানে, কোনটা এ হবে কোনটা এ হবে? বড়টা না ছোটটা? এ বড় হবে। যারা এ বড় বলতেছি একটু খেয়াল করি, এ কিন্তু হাইলি পোলার, সারফেসটাও পোলার, তাহলে ইন্টারঅ্যাকশন এইখানে অনেক বেশি হবে এর। যেহেতু এর ইন্টারঅ্যাকশনটা এইখানে অনেক বেশি হবে, তাহলে এ যখন এটার উপর দিয়ে যাইতে হবে তাকে টাইনা ধরবে, তাহলে এ কে কিন্তু বেশি যাইতে দিবে না, তাকে টাইনা ধরবে। ওয়ারেস বি যেহেতু কম পোলার, সো সারফেসের উপর দিয়ে সে যখন যাইতে থাকবে তখন বি কে কিন্তু সে বেশি টাইনা ধরবে না, সো বি বেশি দূরত্ব অতিক্রম করবে। এটা কি বুঝি কিনা? হ্যাঁ, বি হবে বড়টা, এক্স্যাক্টলি। তাহলে এইখানে এই দূরত্বটুকুকে আমরা বলবো ডি এ, আর এই দূরত্বটুকুকে আমরা বলবো ডিবি। এইখানে সলভেন্ট হচ্ছে দ্রাবক, এই জন্য ভাইয়া এই ডিস্টেন্সটাকে আমি ডিএস দিয়ে প্রকাশ করছি। এই ডিস্টেন্সটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি? ডিএস। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে আরএফ। এই যে আরএফ, এই আরএফ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আরএফ জিনিসটা কি খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা অ্যাকচুয়ালি কি, এটার ফর্মুলাটা হচ্ছে, আরএফ এর ফর্মুলাটা হচ্ছে আরএফ ইকুয়াল আরএফ হচ্ছে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর নিচে এটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে আরএফ। এখন আমরা যদি এ এর ক্ষেত্রে বের করি, এটা আর এফ, এটা যদি এ এর ক্ষেত্রে বের করি তাহলে উপরে কত হবে? ডি এ ডিভাইড বাই ডিএস। এটা আসবে, এটা ডিএস তো বুঝি দ্রাবক কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আর যদি আমি বি এর ক্ষেত্রে বের করি আর এফ, এই যে বি, এটা হবে ডিবি ডিভাইড বাই ডিএস। এখন কার আর এফ বড় হবে, এ এরটা না বি এরটা? আর এফ জিনিসটা কি বলতেছি, বাট কার আর এফ বেশি বড় হবে, এ এরটা নাকি বি এরটা? কার আর এফ বড় হবে, আর কার আর এফ বড় হবে? সো এখানে আমি যদি খেয়াল করি ডিএস তো সেম, তাহলে যার দূরত্বটা বেশি হবে তার আর এফটাই কি হবে? বড় হবে। তাহলে আমি যদি এখন মান চিন্তা করি এই জায়গাটায়, আর এফ বি এর মানটা বড় হবে কার থেকেও? আর এফ এ এর থেকেও। এখন কথা হচ্ছে ভাই আর এফ জিনিসটা কি, এটা তো কইলেন না। কব, এই যে আর এফ জিনিসটা হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর, রিটার্ডেশন ফ্যাক্টর, রিটার্ডেশন ফ্যাক্টর, এই যে রিটার্ডেশন ফ্যাক্টর। এবং একটু খেয়াল রাখা এইখানে খুবই খুবই সাবধানে, আর এফ এর যে মান হবে, আর এফ এর যে মান হবে, আর এফ এর এই আর এফ এর মান, আর এফ এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে। সো একটু খেয়াল রাখা, আর এফ এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে, এর উপরেও যাবে না এর নিচেও যাবে না, নেগেটিভ তো হবে না কারণ দূরত্ব তো নেগেটিভ হয় না। সো আর এফ এর মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হবে। এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে কোনটা কিভাবে ইউজ করি সবই কিন্তু আমি এখানে দেখাই দিছি। আই গেস পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আর এফ নিয়ে কথাবার্তা।
ওকে, অর্গানিক সলভেন্টকে আমরা পাঠাই, সো নিচে থেকে উপরে এটা নিয়ে যায়। ব্যাপারটা এমন না যেটা খাড়া আছে, এটা এইভাবে আছে, চিত্র দেখে মনে হচ্ছে এটা মনে দাঁড়ায় আছে, না এরকম না ভাই। আচ্ছা, আশা করি এটা হয়েছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এটা আমি একটু এখানে দেখাইতে পারবো, ল্যাবে কিভাবে কাজ করে সেটা একটু দেখাইতে পারবো। পেপার ক্রোমাটোগ্রাফি এটার চেষ্টা করব দেখানো। ক্রোমাটোগ্রাফি যারা স্পেশালি ওই যে ঢাকার বিভিন্ন কলেজগুলোতে আসি পেপার ক্রোমাটোগ্রাফি করায়, ল্যাবে বেশ ভালোভাবেই করায়। সো এটা একটু আমি বোঝানোর জন্য কিছু জিনিসপত্র দেখাবো। এটা একটা পার্টিশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন বা বাংলায় বন্টন ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি, পার্টিশন বা বন্টন ক্রোমাটোগ্রাফি। ওকে, সো এইখানে আসলে পেপার ক্রোমাটোগ্রাফি কিভাবে ওয়ার্কআউট করে সেটা যদি একটু বলি, এইখানে একটা পেপার নেওয়া হয়, এটা পেপার নেওয়া হয়, তারপরে ভাইয়া এইখানে একটা ব্ল্যাক বা একটা ডট দেওয়া হয়, একটা বিভিন্ন কালারের ডট দেওয়া হয়, এটা ডট দেওয়া হয়, এটা একটা ডট দেওয়া হয়, তারপর এইখানে একটা মার্ক করে রাখা হয় যে ভাই ঠিক আছে এটা এইখানে ছিল, ঠিক আছে এটা মার্ক করে রাখা দিই আমরা। তারপর এই পেপারটাকে ধরে এনে মানে এই ফিল্টারের উপর একটা ডট দেওয়া হয়, মানে যে কোনো একটা কালার পেনের ডট দেওয়া হয়, মার্কার টার্কার যে কোনো কিছুর। তারপর এটাকে ফিল্টারের মধ্যে এটা যেটা আছে এটাকে সলভেন্টের মধ্যে ডুবানো হয়। এখন এই জিনিসটা আমি একটু দেখাই, আমি একটু আগে দেখাইতেছিলাম আগের ব্যাচে ইংলিশ ভার্সনের পোলাপাইনদেরকে, আমি একটু দেখাই কিভাবে করা হয় সেটআপটা। হ্যাঁ, আমার কাছে একটা পানি নিয়ে আসি, একটু বোঝার চেষ্টা করি। এটা এখানে এই একদম পারফেক্টলি বোঝা যাবে না, বাট ল্যাবে কিভাবে করা হয় সেটা আমরা একটু ফিল করতে পারবো। এই যা, সো একটু ফিল করার জন্যই কাজটা করা, জাস্ট ফিল করার জন্য, পড়িস না বাবা। সো এইখানে আমি যদি বলি এর ওটা ফিল্টার পেপার থাকে, আমি তো টিস্যু নিচ্ছি, বাট এটা ফিল্টার পেপার থাকে। সো ফিল্টার পেপারটা হচ্ছে ওয়াটম্যান ফিল্টার পেপার, একটু আগে দেখাইতেছিলাম বা বলতেছিলাম। সেটাকে ভাঁজ করা হয়, এটাকে ভাঁজ করে এরকম ভাঁজ, এটা একটা ফিল্টার পেপার থাকে, বেশ ভালো সফট এবং বেশ ভালো ফিল্টার পেপার ধরলে ভালো লাগে, এটা অন্যরকম ফিল্টার। এটা আমি একটা আইডিয়া দিতে পারি, যে এটা কি আমরা করছি কিনা, ওই যে মেকআপ বক্সে একটা ফোম টাইপের থাকে, আমরা কি দেখছি ওইটার ভিতরে যে কভারটার নিচে একটা লেয়ার থাকে, ওই লেয়ারটার মতো একটা সফট একটা ফিল্টার পেপার থাকে আর কি, ঠিক আছে। সো আমি এটা বললাম আর কি। সো এখানে কেউ ফিল্টার পেপার নিয়ে করলে এটা পারবে। তারপর যেটা করা হয়, এখানে ফিল্টার পেপারটা নিয়ে এখানে মার্কার থাকে, কালো মার্কার বা লাল মার্কার, সো ওইটা দিয়ে এখানে কি করা হয়, এরকম গোল্লা দেওয়া হয়। সো এই যে কালিটা বের হচ্ছে, কালির মধ্যে জৈব যৌগ আছে, এটার ভিতরে কিন্তু জৈব যৌগ আছে। আচ্ছা, সো জৈব যৌগ আছে, এখন এটাকে আমরা কোথায় ডুবাবো, একটা দ্রাবকের মধ্যে ডুবাবো। ক্যামেরাতে দেখা যায় না, দেখা যায়, দেখা যায় না বলে পোলাপেন কি বলে। আচ্ছা, যাই হোক। সো আচ্ছা, এখন আমরা এটা কি করব, এটাকে আমি দ্রাবকে ডুবাবো। সো দ্রাবকে যখন ডুবাবো তখন কি হবে, এটার উপর দিয়ে কিন্তু মানে দ্রাবকটা জার্নি করতে থাকবে, তাহলে এই সারফেসটা কিন্তু স্থির দশা, দ্রাবকটা এবার উঠতে থাকবে, দ্রাবকটা উঠতে থাকবে। আমি একটু পরে দেখাবো, এবং আমার হাতে যে ভিজে যাবে এটা আমরাও ফিল করতে পারতেছি, মানে আমরা তো এটা বুঝি, টিস্যু পানিতে ডুবাইলে পানি টিস্যুর ভিতর দিয়ে যেতে থাকে, এখানে কিন্তু কোনো মেকানিক্যাল এনার্জি লাগে না যে পানি কেন যাবে কি যাবে না এইটার জন্য, ঠিক আছে। সো এইখানে আমরা যদি চিন্তা করি এই জায়গাটায় এখন এটাকে আমি পানিতে ডুবাবো, এখন এইখানে তো আমার অর্গানিক এলিমেন্টগুলো আছে। সো যখন আমার সচল মাধ্যম বা পানিটা যাবে বা দ্রাবকটা যাবে, তখন এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে যাবে, এবং এই সারফেসটা কিন্তু পোলার। সো এটার ভিতরে যদি কেউ পোলার থাকে সে বেশি যাবে না, বাট যদি কেউ নন পোলার থাকে সে কিন্তু অনেকটা যাবে। সো এটা বুঝা যাচ্ছে আই গেস। এই সারফেসটা থাকবে পোলার, পৃষ্ঠটা হচ্ছে পোলার, এই যে এই পৃষ্ঠটা হচ্ছে পোলার, এটা লিখে রাখি, এই পৃষ্ঠটা, এটার সারফেসটা হচ্ছে পোলার, এটার সারফেসটা হচ্ছে পোলার, এটার সারফেসটা হচ্ছে পোলার। সো এইখানে এটার ভিতরে ধরো আমি ধরতেছি এখানে তিন ধরনের এলিমেন্ট আছে, কথার কথা তিন ধরনের এলিমেন্ট আছে। একটা আছে হাইলি পোলার, একটা আছে হাইলি পোলার, বুঝার জন্য লিখতেছি, এটা আসলে এইভাবে বলা উচিত না। এটা হচ্ছে মিডিয়াম পোলার, একটা আছে মিডিয়াম পোলার, আর একটা আছে লেস পোলার, মানে খুবই বাজে অবস্থা, এটা পোলার না, আসলে নন পোলার বলাই ভালো। আর এটা হচ্ছে লেস পোলার, তার মানে তিনটা এলিমেন্ট এখানে আছে। সো এইখানে যখন আসে তখন আমি যদি এটাকে এখানে দেই, সো সলভেন্ট যেটা আছে এই টিস্যুর উপর দিয়ে যাইতে থাকে, এবং এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেটা এটাকে নিয়ে নিয়ে আলাদা হয়ে যেতে থাকে। ওটা ধরি তাহলে বোঝা যাবে, এই যে পানি উপরে উঠতেছে, আমি হাতটা সরাই দেন ভাই, হ্যাঁ এই যে সরাই দিচ্ছি, এই যে পানি উপরে উঠতেছে, এটা ওই ফিল্টার পেপারটাতে ধরলে বেশ ভালো বোঝা যায়, এটা পড়ে যাবে তো বেশ কষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে পানি আমার হাত পর্যন্ত অলরেডি চলে আসছে,
আমি দেখতেছি আমার হাতে স্পষ্ট আমি টের পাচ্ছি পানি এই যে সচল দশা, দ্রাবক কিন্তু অনেকটা চলে গেছে। আমার ওই রেড পেন কি, রেড পেনে যে ডট দিছিলাম ওইটা কি আসলে আগাইছে কিনা এখানে আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট হোয়াটম্যান ফিল্টার পেপারে দিলে বেশ ভালো বোঝা যায় জিনিসটা। তখন ওই অর্গানিক সলভেন্টটা এটাকে নিয়ে আলাদা হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এই যে আলাদা হয়ে গেল, আমার সচল দশা হচ্ছে এখানে দ্রাবকটা, স্থির দশা হচ্ছে এই সারফেসটা যেটা আমাদের সেলুলোজ পেপার। যাই হোক, ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি জিনিসটা কিভাবে কাজটা করে আর কি প্র্যাকটিক্যালি, ঠিক আছে। কি আন্ধার হয়ে গেছে? একটু কমাই দিছিল ভাইয়া, একটু আন্ধার আন্ধার একটু অন্ধকার করে দিছিল। আমি তো এমনিও কালো, যাই হোক আরো কালো করে দিছিল ভাই। যাই হোক, আশা করি দেখছি আর কি, আমাকে দেখা গেছে কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক হয়েছে। তো এই হচ্ছে কথাবার্তা। তো আমরা যদি এখানে খেয়াল করি, ওই যে এই ব্যাপারটা, এটা আমি একটা কাজ করি, সো এটাকে আমি একটু নিয়ে আসি। সো এইখানে ওই যে ওই সেটআপটাই আসবে। সো দেখা গেছে এখানে দ্রাবক অনেকটা ডিস্টেন্স যায় আর দ্রব দুইটা আলাদা আলাদা ডিস্টেন্সে যায়, এখানে তিনটা ডিস্টেন্স আসে। সো আমি যদি ধরি এখানে তিনটা এলিমেন্ট আসছিল, কথার কথা আমি একটু মার্ক করি, এখানে ধরতেছি, একটু বোঝার জন্য ধরি। আমি এইখানে ধরে নিই এটা আমাদের স্টার্টিং, এখানে আমি ধরতেছি তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ইয়েলো কালার, আর একটা আছে রেড কালার। হ্যাঁ, এটা হচ্ছে রেড কালার। রেড কালার দিব, রেডি দিই। সো এখানে দেখা যায় ব্লু কালার যেটা আছে এটা একটা ডিস্টেন্স ট্রাভেল করে, এটা এইটুকু ট্রাভেল করে, কথার কথা। ইয়েলো কালার যেটা আছে, ইয়েলো কালার, এটা দেখা যায় আরেকটা ডিস্টেন্স ট্রাভেল করে, আমি এক একজনের জন্য কিন্তু এক একটা দিছি। আর রেড কালার যেটা আছে এটা দেখা যায় আরেকটু ট্রাভেল করে, ঠিক আছে। এটা রেড কালারটা এইটুকু ট্রাভেল করে। আর এই বাইরে যেটা আছে এটা হচ্ছে দ্রাবক, যেটুকু যায় এটা হচ্ছে দ্রাবক। সো এটাকে আমি হচ্ছে কি দিব, সবুজ দিই, এটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে কিন্তু তিনজন তিন রকম দূরত্ব অতিক্রম করলো। ওকে, সো এইখানে আচ্ছা সরি, সো এইখানে ব্লু ব্লু যেটা আছে এটা আমি ব্লু দিয়ে লিখি। কিভাবে লিখবো, ডি ব্লু লিখি, ডি তারপর ব্লু। আচ্ছা নিচে সরি, এখানে আমরা যদি লিখি এটা হচ্ছে ব্লু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ডি ব্লু, এরপরে ডি ব্লু, এরপরে এটা কি ইয়ালো, ডি ইয়ালো, আর ওইটা কি, ওইটা হচ্ছে রেড, লাল, লাল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ডি, এটা হচ্ছে লাল। আর এটা কি, এটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের ডিএস। তাহলে এখন আর এফ এক একজনের জন্য কিন্তু এক একটা হবে। আর এফ যেটা আমি ব্লু পয়েন্টের জন্য লিখতেছি, ব্লু কালার, তাহলে ব্লু এর জন্য কত হবে, ডি বি ডিভাইড বাই এটা কত হবে, ডিএস এটা হবে। তারপর ইয়ালোর জন্য যদি লিখি আমরা, তাহলে আর এফ, এটা যদি ইয়ালোর জন্য লিখি তাহলে কত হবে, ডি ওয়াই ডিভাইড বাই ডিএস। এইখানে যদি আমরা আরেকটা লিখি এটা কি লালের জন্য, তাহলে আর এফ, এটা হচ্ছে লালের জন্য, এখানে যদি লিখি ডি আর ডিভাইড বাই ডিএস। কোনটার আর এফ সবচেয়ে বড় হবে, এখানে কোনটার আর এফ সবচেয়ে বড় হবে, কোনটার আর এফ, কোনটা আর এফ সবচেয়ে বড় হবে, এখানে কোনটার আর এফ সবচেয়ে বড় হবে, এই জায়গায় কোনটার আর এফ সবচেয়ে বড় হবে। এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছিলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা এখানে থাক। কোনটার আর এফ সবচেয়ে বড় হবে, তাহলে আর এফ, আর একটা সবচেয়ে বড় হবে লালেরটা, তারপর আর এফ ওয়াই এরটা বড় হবে, তারপর কোনটা হবে, আর এফ ব্লু এরটা হবে। এইখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে প্রোপেলিং ফোর্স, প্রোপেলিং ফোর্স, প্রোপেলিং ফোর্স, প্রোপেলিং ফোর্স, প্রোপেলিং ফোর্স, একটা ফোর্স এনে একটা ফোর্স, প্রোপেলিং ফোর্স বলি আমরা এটাকে, হ্যাঁ প্রোপেলিং ফোর্স। আর এটা হচ্ছে রেফার্ডিং ফোর্স, রেফার্ডিং ফোর্স, রেফার্ডিং ফোর্স। এটা আবার কি রেফার্ডিং ফোর্স, একটু বুঝাই জিনিসটা। রেফার্ডিং ফোর্স আমি একটু সিরিয়ালটা লিখে বুঝে যাবো, সিরিয়ালটা লিখলে বুঝে যাবো, এখানে সিরিয়ালটা লিখলে বুঝে যাবো আমি। সবচেয়ে বেশি প্রোপেলিং ফোর্স কার হচ্ছে, সবচেয়ে বেশি প্রোপেলিং ফোর্স কার, লালের, লালের, তারপর হচ্ছে ইয়েলো, তারপর কে, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ব্লু। তাহলে প্রোপেলিং ফোর্স জিনিসটা কি, কত দ্রুত কত স্পিডে আমি উপরে উঠতেছি, এটা হচ্ছে প্রোপেলিং ফোর্স। আর এই যে রেফার্ডিং ফোর্স, যেটা রেফার্ডিং ফোর্স আমাকে কত দ্রুত টাইনা ধরছে, সরি কত দ্রুত আমি যাইতে পারি নাই, কত আমাকে টাইনা ধরছে যেটা, তাহলে সবচেয়ে বেশি টাইনা ধরছে কারে, ব্লুকে। তাহলে ব্লু এর সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে রেড। তাহলে এইখানে প্রোপেলিং ফোর্স যার সবচেয়ে বেশি তার আরএফ তার সবচেয়ে বড় হবে। তাহলে প্রোপেলিং ফোর্স যত বেশি, প্রোপেলিং ফোর্স, প্রোপেলিং ফোর্সের বাংলা কি আসলে, এটার বাংলা হচ্ছে মানে এটা প্রোপেলিং ফোর্সই বলা উচিত, বাংলা বলা উচিত না।
এটা মানে এটা হচ্ছে স্লথকারী বল, ঠাইনা ধরে, আর হচ্ছে ঠেলা বল, ঠেলতেছে, ঠিক আছে। প্রপেলিং ফোর্স যত বেশি, এটা যত বেশি, এটার আরএফ তত বেশি, রিটার্ডেশন ফ্যাক্টর তত বেশি। আর একটু মনে রাখা, রেফার্ডিং ফোর্স যত বেশি, ভাই আমি না কিচ্ছু বুঝতেছি না, আমি একটু দেখাই দিচ্ছি এখনই। আরএফ এটার তত কম, মানে আমি একটু বুঝাই দিই। এখানে কি লাল কালার সবচেয়ে বেশি গেছে না, তাহলে লাল কালারকে এই সারফেসটা সবচেয়ে বেশি ঠেলছে, মানে দ্রাবকটা সবচেয়ে বেশি ঠেলে নিয়ে গেছে, তাহলে প্রপেলিং ফোর্স লালের সবচেয়ে বেশি। আর ব্লু কালারটা সবচেয়ে কম গেছে না, তাহলে এইটার জন্য সারফেস ব্লু কালারকে সবচেয়ে বেশি টাইনা ধরছে, স্লথ করছে, মানে থামাইয়া দিছে, তাহলে রেফার্ডিং ফোর্স সবচেয়ে বেশি ব্লু এর। তার মানে যার ডিস্টেন্স যত কম হবে তার রেফার্ডিং ফোর্স তত কম, নাকি বেশি? বেশি। ডিস্টেন্স কম মানে রেফার্ডিং ফোর্স বেশি। তাহলে আমরা একটু বলতে পারি, এইখানে একটু খেয়াল করা, প্রপেলিং ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনস টু ডিস্টেন্স, কারণ প্রপেলিং ফোর্স যত বেশি হবে ডিস্টেন্স তত বেশি হবে, ঠিক আছে। সো এটা একটু মনে রাখো, মানে এটা একটু মনে রাখতে হবে আর কি, এটা একটু খেয়াল রাখা আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা একটা ছোট্ট ম্যাথ করি। ওকে ওকে, সো আমরা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি হয়ে গেছে। একটা ছোট্ট ম্যাথ করি। আচ্ছা, এটা এক কাজ করি, আমরা একটা ছোট্ট কাজ করি, জীবনটাকে সহজ করি, সহজ করি। কি সহজ করবেন? এটা মুছে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে একটু ধরে নিই, এটা হচ্ছে এ একটা উপাদান, আর এটা হচ্ছে বি আরেকটা উপাদান, আর এটা তো দ্রাবকের, এটা আমরা জানি, ঠিক আছে, জানি না। সো আমরা এইখানে একটু লিখি, আর এফ বি ইকুয়াল 0.5, আর এফ এ এটা বের করতে বলা হয়েছে, রিটার্ডেশন ফ্যাক্টর। এটা হচ্ছে ম্যাথ, কিছু ডেটা দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে, আরও কিছু ডেটা দেওয়া আছে, আরও কিছু ডেটা দেওয়া থাকবে, নাহলে তো আমরা করতে পারবো না। সো এইখানে আমরা যদি চিন্তা করি, আচ্ছা, সো এইখানে যদি আমরা চিন্তা করি এই জায়গাটায় আর এফ এটা 0.5। সো এইখানে যদি আমরা লিখি এ এর ডিস্টেন্সটা দেওয়া আছে, এই যে এইখানে এটা তো ডিএ, এটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর এটা 2 সেন্টিমিটার দিয়ে দিই। আরেকটা কি দিব? এটা হচ্ছে 10 সেন্টিমিটার দিয়ে দিই। 2 সেন্টিমিটার। এটা কি 5 সেন্টিমিটার দিব? না, এটা দিই। বিয়েরটা দেওয়া আছে, বিয়েরটা এদিকে বাড়াই দিই। একটা ম্যাথ করতে চাচ্ছি আসলে, আর কিছুই না। এই যে এটা হচ্ছে বিয়ের ডিস্টেন্স, এটুকু দেওয়া আছে আর কি, ডিবি এটা দেওয়া আছে, হচ্ছে ডিবি কত দিব? ডিবি দেওয়া আছে হচ্ছে কত দিব? ডিবি দিব হচ্ছে 10 দিব। ডিএ না, ওটা ডিএ, ছোট ডিস্টেন্সটা, এটা ডিএ, ওটা ডিবি, ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা দিব 6, এটা 6 দিব, এটা 6 সেন্টিমিটার দিই, হ্যাঁ, এটা 6 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আর এফ এ বের করতে বলছে, সো এটা কিভাবে করব? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এখানে আমাদের আর এফ এ বের করতে বলা হয়েছে। শেষ আমাদের, এটাই লাস্ট, এরপরে একটা ছোট্ট জিনিস দেখবো, তাহলে শেষ। সো এখানে আর এফ এ বের করতে বলা হয়েছে, সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো আমরা সলভ করতে চাই, সো সলভ করি। হয়েছে তো ডাটা, আল্লাহ জানে, র্যান্ডম বানাই দিলাম তো, হয়েছে আশা করি। আর এফ বি ইকুয়াল হচ্ছে ডিবি ডিভাইড বাই ডিএস, দ্রাবক, ডিএস জানি না, ডিবি দেওয়া আছে, আর এফ বি দেওয়া আছে, তাহলে 0.5, ডিবি প্রশ্নে দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর দ্রাবক কর্তৃক এটা জানি না, এটা বের করে ফেলবো, তাহলে ডিএস এটা হয়ে যাবে 12 সেন্টিমিটার। এই যে বের করে ফেললাম। এখন আমাদের বের করতে বলছে আর এফ এ। নাও
এটা বের করে ফেলি। আর এফ এ যেটা আছে এইখানে হচ্ছে ডি এ ডিভাইড বাই ডিএস। ডি এ কত ছিল? ডি এ ছিল 2 সেন্টিমিটার, এটা ছিল 2 সেন্টিমিটার। আর ডিএস মাত্র বের করছে এখানে, এটা কত ছিল? 12 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে হাফ, কত, 1/6। 1/6 এটা কত আসে? 1/6 যদি হয় এটা কত হবে? 1/6 না? হ্যাঁ 1/6 তো। তাহলে এটা কত আসে? 0.167। 0.167 শেষ হয়ে গেছে। হ্যাঁ না আর দিব না, 0.167 দিব। ঠিক আছে, আমরা একটু স্লাইডে যাই। আমাদের শেষ ভাইয়া, আমাদের সবই শেষ। এগুলো আসলে আমি আর না দাগাই, এগুলো আমাদের পড়া হয়ে গেছে, সবই পড়া হয়ে গেছে। এখানে একটা কুইজ আছে, কুইজটা দেওয়া উচিত। আচ্ছা দেই, কুইজটা লঞ্চ করে দিই। ঠিক আছে। সো এখানে কোনটা বলছে? এই পার্পেল, বেগুনি কোনটা ভাই? বেগুনি মানে পার্পেল না নাকি? বেগুনি মানে ভায়োলেট না? এই কালার নিয়ে একটা বিশাল মার পেয়েছে। আচ্ছা বেগুনি। সো এনে কি বেগুনি কালার আদৌ আছে? এটা নাই আপাতত, যাই হোক হোয়াট এভার। সো আমরা বেগুনিটা বের করব। দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? পার্পেল, এই যেটা ধরে নিচ্ছি, তাহলে 6। আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? 10। তাহলে কত হবে? 0.6। এটা হবে অ্যান্সার, 0.6 হবে। কি অবস্থা? হ্যাঁ কি ভুল করছি ভাই? আল্লাহ মাফ করো, কি ভুল করছি ভাই? আগেরটাতে ভুল করছি? ছি ছি, আল্লাহ মাফ করো, কি ভুল করছি ভাই? এটাতে ভুল করছি না এটাতে ভুল করছি? কোনটা? এটাতে 12। কোনটাতে ভুল করছি ভাই? কোনটাতে কোনটাতে ভুল করছি? কে জানি বললো ভুল করছি, কই ভুল করছি? এই তাজ, কই ভুল করছি ভাই? এই যে নাই, আমি বইলার নাই। এইসব এইসব জিনিস যে কেন করে আমার সাথে। 2 নাম্বার লাইন বলতে এইখানে 2 নাম্বার লাইনে 0.5। 6 তো ঠিকই তো আছে, নাকি কি ভুল করলাম? ডিবি না? হ্যাঁ বিয়েরটাই তো ঠিকই তো আছে, এটা 6। এ বসাবো 2, ওটা 12। 12 হয়েছে, কি ভুল করলাম? না আরেফের একক নাই। হ্যাঁ রে পোলা পাইন ভাই রে, রাত বিরাতে। ঠিক আছে, এটা আমাদের একটা বাড়ির কাজ, এটা আমাদের সাথে যুক্ত হওয়ার উপায়। এই হচ্ছে আমাদের ক্লাস। স্লাইডে অনেক কিছুই আসলে আমি দাগাই নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভুলও হইতে পারে, যাই না, বাট হওয়ার চান্সেস নাই আর কি। 1-2টা ক্যালকুলেশন হয়তো মিস হইতেই পারে, বাট হওয়ার চান্সেস নাই আল্লাহর রহমতে। যাই হোক, ঠিক আছে। ও এটা কি ডিবি হবে? ওইখানে কি আমি কি লিখছি তাহলে? ওইখানে কি অন্য কিছু লিখছি? ডিএস ডিবি কি লিখলাম? ডিবি বাই ডিএস, বিআরটা ডিবি বাই ডিএস। কি জানি ভাই, জানি না। ঠিক আছে, সবাই ভালো থাক ভাই, সুস্থ থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আর একটা জিনিস একটু বলি, একটু ছোট 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 একটা দুটা কথা একটু বলে দিই। একটা দুটা ছোট একটা কথা আছে, ছোট একটা দুটা কথা আছে, একটু বলে দিই। এই চ্যাপ্টারের মধ্যে একটু বলি, দ্রাব্যতা, কে এসপি, কে আইপি, মানে আমি যদি চিন্তা করি সিরিয়াল অনুযায়ী সাজাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বর্ণালী, বর্ণালী। তারপর হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তারপর হচ্ছে অ্যাটমিক মডেলের ওই যে ইকুয়েশনগুলো, ইএন, ভিএন, আর এন। তারপর হচ্ছে ওইগুলাই, এইগুলা। এরপরে হচ্ছে আয়ন শনাক্তকরণ। আর কি মোটামুটি এই কয়েকটা জিনিস একটু ভালো করে পড়বো মাস্ট। এগুলো হচ্ছে মেইন ফ্যাক্ট এই চ্যাপ্টারের। এরপরে বাকি যেগুলো আছে ওইগুলো পড়বো, এমন না যে এগুলো পড়বো না, বাট এইগুলো একটু বেশি, এগুলো একটু বেশি পড়বো। ঠিক আছে, এইগুলো আমরা একটু বেশি পড়বো। ঠিক আছে,
ওকে, সো আমার মনে হয় সবাই সবকিছু বুঝতে পারছি। দ্রাব্যতা বলছি, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, ইউভি আর এমআরআই। ইউভিটা আসে, ইউভি আর ওই যে এমআরআই, এই কয়েকটা জিনিস মোটামুটি বেশি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। বাকিগুলো হচ্ছে হয়ে গেছে। ওকে, সো সবাই ভালো থাকি, সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।